আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেখানে একটি প্রতিবাদী টাইপের মেয়ে আর কোটিপতি বাবার ছেলের স্টোরি দেখানো হয়েছে। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। গল্পের শুরুতে আমরা জিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই। জিয়া সবসময় মেয়েদের চিটার বয়ফ্রেন্ডদের চিটারই সবার সামনে দড়িয়ে দেয়। আজকেও সে একটা মিশনে এসেছিল। তার আজকের ভিকটিম আর কেউ নয় বরং আমাদের ড্রামার হিরো ফ্যাং। আসলে সে ওই ছেলেটার ছবি ভালোভাবে দেখতে পায়নি, এই জন্য ভুল করে সে ফ্যাং এর সামনে এসে কাঁদতে শুরু করে দেয় আর বলে পরের মাসে আমাদের বাচ্চা হবে। আর এখন তুমি কিনা আমাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছো? প্লিজ তুমি আমাকে এভাবে ছেড়ে দিও না। তুমি যদি আমাকে এভাবে রেখে চলে যাও তাহলে আমাদের বেবির কি হবে? এখানে বেচারা ফ্যাং তো ভাবতে থাকে এই পাগল মেয়েটা এসব কি কথা বলছে। সে জিয়ার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছিল না, কিন্তু জিয়া তো নাটক করতে করতে ফ্যাং এর ইজ্জতের 12টা বাজিয়ে দেয়। আর এখানে জিয়ার সাথে তার একজন বেস্ট ফ্রেন্ডও ছিল। তারপর যখন সে তার ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারে যে সে ভুল ছেলের সাথে অভিনয় করে ফেলেছে তখন সে তো অনেক বেশি আনকমফর্ট ফিল করতে থাকে। এভাবেই আরো 2টা বছর কেটে যায়। তারপর একদিন জিয়ার ফ্রেন্ড তাকে বোঝায় যে তুমি এইসব কাজ ছেড়ে দাও, তুমি তোমার গ্রামের বাসায় গিয়ে তোমার বাবার ফার্মটা সামলাও। কিন্তু জিয়া এসব করার জন্য একদমই রেডি ছিল না। তখনই হুট করে তার কাছে তার আন্টির কল আসে। সে ইমার্জেন্সি কোনো একটা কারণে তাকে ডাকে। আর আমরা দেখতে পাই ফ্যাং অনেক বছর পর চায়নাতে ফিরে এসেছে। তার হ্যান্ডসামনেস দেখে অফিসের সব এমপ্লয়িরা অবাক হয়ে যায়। তারপর সে যখন তার বাবার সাথে গিয়ে দেখা করে তখন তার বাবা তাকে দেখে অনেক খুশি হয় আর সুন্দরভাবে ওয়েলকাম করে। কিন্তু তার সৎমার চেহারা দেখে পুরোপুরি বোঝা যাচ্ছিল যে তিনি একদমই খুশি হতে পারেনি। যাই হোক, ফ্যাং এখানে এসে জানতে পারে তার বাবা আর তার সৎমা মিলে তার মায়ের গ্রামে একটা রিসোর্ট বানানোর প্ল্যান করছিল। আর এখন এই প্রজেক্টটা ফ্যাং নিজেই করতে চায়, তবে তার সৎমা এই বিষয়টা মানতে চাইছিল না। তখনই ফ্যাং বলে আচ্ছা 3 মাস পর পর আমি যদি কোম্পানিতে 30% প্রফিট দিয়ে দেই তাহলে আপনারা অবশ্যই আমাকে এই প্রজেক্টটা দিয়ে দিবেন, তাই না? এই কথা শুনে তার সৎমা রাজি হয়ে যায় আর বলে আজ তাহলে এই প্রজেক্টটা তুমি করো। কারণ সৎমা ভালো করেই জানতো ফ্যাং কখনোই 30% প্রফিট দিয়ে ব্যবসা করতে পারবে না। আর এখন যেহেতু ফ্যাং আর তার সৎমা দুজনেই রাজি হয়ে গিয়েছিল তাই এই বিষয়টা নিয়ে ফ্যাং এর বাবাও আর কিছুই বলে না। এদিকে জিয়া তার ফ্রেন্ডকে নিয়ে তার আন্টির সাথে দেখা করার জন্য আসে। আর এখানে এসে সে জানতে পারে জু গ্রুপ এই ফার্মটাকে ভেঙে এখানে রিসোর্ট বানানোর প্ল্যান করেছে। তখন জিয়া বলে আজ থেকে 20 বছর আগে আমার বাবা জু গ্রুপের সাথে একটা কন্ট্রাক্ট সাইন করেছিল, এই জন্য তারা এখানে এখন চাইলেই কাজ শুরু করতে পারে। আর আমার বাবারও তো এখন আর কোনো খোঁজ খবর নেই, এই জন্য আমরা তাকে কিভাবেই বা আটকাতে পারি। কিন্তু তার আন্টি এই বিষয়টা কোনোভাবেই মানতে চাইছিল না আর বলে আমি এত কষ্ট করে এই ফার্মটাকে এত বড় করেছি, এই জন্য আমি চাই না কেউ এসে আমাদের সামনে এই ফার্মটাকে এভাবে নষ্ট করে ফেলুক। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিয়া যখন অনেক ছোট ছিল তখন তার বাবা কিছু না বলেই চলে গিয়েছিল আর তার মাও ছিল না। তখন এই আন্টি তাকে অ্যাডপ্ট করেছিল, এমনকি সে তার সাথে সাথে তার বাবার ফার্মকেও অনেক ভালোভাবে টেক কেয়ার করেছে। আর এখন জিয়া এটাই ভাবতে থাকে যে আমার আন্টির জন্য হলো জু গ্রুপে গিয়ে এই কন্ট্রাক্টটা খুঁজে বের করতে হবে যেটা তারা আমার বাবার সাথে সাইন করেছিল। তারপর বাসায় এসে ওই কন্ট্রাক্টটা নেওয়ার জন্য তার বন্ধুর সাথে সে প্ল্যান করতে থাকে। তার বন্ধু তাকে জু গ্রুপের ব্যাপারে সব ইনফরমেশন এনে দেয়। এখানে সে জানতে পারে ওই গ্রুপের সিও আর কেউ নয়, সেটা ফ্যাং। আর এখন কোনো না কোনো ভাবে ফ্যাংকে তারা কনভিন্স করতে হবে যাতে তারা তাদের ইনফরমেশন ডিপার্টমেন্টে গিয়ে নিজেদের কন্ট্রাক্ট নিতে পারে। তারপর আমরা জিয়াকে একটা পার্টিতে দেখতে পাই, এখানে ফ্যাংও এসেছিল। এখানে এসে জিয়া ফ্যাং এর উপর খুব ভালোভাবেই নজর রাখে। তখনই আমরা এখানে একটা মেয়েকে দেখতে পাই যে ফ্যাং এর কোম্পানির একটা ডিপার্টমেন্টে স্পোক পার্সন হিসেবে কাজ করত, কিন্তু ফ্যাং তাকে ফায়ার করে দিয়েছে। আর এখন সে এখানে এসে ফ্যাংকে সিডিউস করার চেষ্টা করে। সাথে সে ফ্যাংকে বলে তুমি দয়া করে আমার চাকরিটা আবার ফিরিয়ে দাও। তবে ফ্যাং তার কথায় রাজি হয় না।
এই বিষয়টা নিয়ে তার অনেকটাই রাগ হয়। তারপর যখন জিয়া ফ্যাংয়ের কাছে আসার চেষ্টা করে তখন এই মেয়েটা তাকে ধাক্কা দিয়ে ফ্যাংয়ের কাছে আসে আর সে তো ওখানে ঝামেলাও শুরু করে দেয় আর সবার সামনে বলতে থাকে ফ্যাং আমাকে ধোকা দিয়েছে, অফিসে এসে আমাকে খারাপ কিছু করার জন্য বলেছিল, যখন আমি সেটা করতে রাজি হইনি তখন সে আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। এসব কিছু শুনে সব রিপোর্টাররা ফ্যাংয়ের কাছে আসে আর জিজ্ঞাসা করে এই মেয়েটা যা বলছে তা সত্যি কিনা। আর এখন এই বিষয়টার সুবিধা নিয়ে জিয়া রিপোর্টারদের সামনে এসে তার কিছুক্ষণ আগে করা ভিডিওটা দেখাতে শুরু করে যে কিছুক্ষণ আগে এই মেয়েটাই বরং ফ্যাংকে সিডিউস করার চেষ্টা করেছে আর এসব কিছুতে ফ্যাংয়ের কোনো দোষী নেই, বরং মেয়েটা ফ্যাংকে ফাঁসানোর চেষ্টা করেছে। এখানে ফ্যাং কিভাবে প্রটেক্ট করতে দেখে রিপোর্টাররা জিজ্ঞাসা করে তাহলে তুমি কে? তখন সে বলে আমি ফ্যাংয়ের গার্লফ্রেন্ড। ফ্যাং যখন বলতে যাবে ও আমার গার্লফ্রেন্ড নয় তার আগে জিয়া তাকে কিস করে, যেটা দেখে ফ্যাং তো একদম টাসকে খেয়ে যায়। যাই হোক এর কিছুক্ষণ পর জিয়া ফ্যাংকে বলে আমি সুজিন। আসলে সে তার ফ্রেন্ডের মাধ্যমে জানতে পেরেছে সুজিন জু গ্রুপের একমাত্র ওয়ারিশ আর সে অনেক বছর আগে জার্মানি চলে গিয়েছে, এমনকি তার সাথে ফ্যাংয়ের বিয়ে হওয়ার কথা হয়েছিল কিন্তু তখন সে না করে দিয়েছিল আর সুজিনের চেহারা ফ্যাং দেখেনি, এই জন্য সে এই বিষয়টার ফায়দা নিয়ে সুজিন হয়ে ফ্যাংয়ের কাছে এসেছে। আর এখানে তার উদ্দেশ্য হলো শুধুমাত্র ফ্যাংয়ের মাধ্যমে কোম্পানিতে ঢুকা যাতে সে তার বাবার কন্ট্রাক্টটা নিতে পারে। এর কিছুক্ষণ পর সে ফ্যাংয়ের কাছে এসে বলে আমি জানি তুমি অনেক হার্ড টাইপের একজন ছেলে, কিন্তু তারপরও তুমি যেরকম আমি সেভাবেই তোমাকে মেনে নিব। তবে ফ্যাং এখানে তাকে পরিষ্কারভাবে না করে দেয় আর বলে তুমি একদমই আমার টাইপের নও আর তোমার চেহারা আমার কাছে একদমই ভালো লাগেনি। এসব কিছু বলে ফ্যাং এখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। এদিকে জিয়া বুঝতে পারে ফ্যাংকে ইমপ্রেস করা এতটাও সহজ হবে না। তারপর সে যখন গাড়িতে বসেছিল তখন সে দেখতে পায় ওই কিস করার ছবিটা সোশ্যাল মিডিয়াতে একদম ভাইরাল হয়ে গিয়েছে, কিন্তু এই বিষয়টা নিয়ে তার কোনো মাথা ব্যথাই ছিল না আর সে চায় কিসটাকে ভুলে যেতে। আর এখানে সে ভাবে আমি তো সবসময় পশু পাখিদেরকে কিস করি, ওইটা ওইরকম কিছু একটা ভেবে ভুলে যাব। পরের দিন ফ্যাং যখন কোম্পানিতে আসে তখন সব কর্মচারীরা তাকে দেখে গসিপ করতে শুরু করে দেয়। আসলে তারা সবাই 2 বছর আগের ওই ভিডিওটা দেখেছিল যে একটা প্রেগনেন্ট মেয়ে তার কাছে এসে কি বলেছে। তারপর যখন ফ্যাং এগুলো দেখে তখন সে তো পুরোপুরি শকড হয়ে যায় আর 2 বছর আগের এই ভিডিওটার জন্য তার রেপুটেশন এখন অনেক খারাপ হয়ে যায়। এই কারণে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে করেই হোক এই মেয়েটার ইনফরমেশন বের করো, আমি তার সাথে দেখা করতে চাই আর আমি জানতে চাই সে আমার সাথে এরকম কেন করেছিল। আমার তো মনে হচ্ছে কোনো শত্রুরা এই মেয়েকে দিয়ে এসব কিছু করিয়েছে। পরের দিন জিয়া অনেক ভালোভাবে রেডি হয়ে ফ্যাংয়ের সাথে দেখা করার জন্য কোম্পানিতে আসে, কিন্তু রিসিপশনে দাঁড়ানো মেয়েটি তাকে পরিষ্কারভাবে না করে দেয় আর বলে বস বলেছে কাউকে পারমিশন ছাড়া ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। তারপর আমরা আরো একটা মেয়ে যার নাম ছিল জিজি তাকে দেখতে পাই। সে আসলে ফ্যাংয়ের ছোটবেলার বন্ধু আর আজকে সে ফ্যাংয়ের সঙ্গে দেখা করার জন্য আসে, কিন্তু ফ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট তাকেও আটকে দেয়। এইসব দেখে জি একটা বুদ্ধি খাটিয়ে জিজিকে বলে আমি ফ্যাংয়ের ফিয়ন্সে, তবে জিজি তার এ কথাটা মানতে চায় না। তখন জিয়া জিজিকে ফেলে দিয়ে সবার নজর এড়িয়ে ফ্যাংয়ের রুমে ঢুকে পড়ে। তাকে এখানে দেখে ফ্যাং বলে আমি তোমাকে বলেছিলাম তুমি তোমার চেহারা আমাকে কখনোই দেখাবে না, তারপরও তুমি এখানে কিভাবে আসলে আর তুমি আমার কাছেই বা কি চাও। জিয়া তখন তার কাছ থেকে অ্যাক্সেস কার্ডটা নেওয়ার চেষ্টা করে, তবে ফ্যাং যখন উঠতে নেয় তখন জিয়ার কারণে ফ্যাংয়ের কোটটা ছিঁড়ে যায়। এবার ফ্যাং কোটটা রেখে ভাবতে থাকে এ মেয়ে আমার কাছে কি চায়। তখনই সে খেয়াল করে জিয়া তার কোটের ভিতর থেকে কিছু একটা নেওয়ার চেষ্টা করছে। এদিকে বাহিরে জিজি অ্যাসিস্ট্যান্টের সাথে হাতাহাতি করে যখনই ফ্যাংয়ের অফিস রুমে ঢুকে তখন সে তাদের দুজনকে এত ক্লোজে দেখে একদম অবাক হয়ে যায়। তারপর জিয়া আপসেট হয়ে এখান থেকে চলে যায়। এদিকে ফ্যাংয়ের বাবা যখন জানতে পারে যে সুজিন ফ্যাংকে ইমপ্রেস করার চেষ্টা করছে তখন তিনি তার ছেলেকে বলে তোমার সুজিনের প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, আর তুমি যদি এটা করতে রাজি না হও তাহলে কিন্তু আমি তোমাকে এই রিসোর্টের প্রজেক্টটা দিতে পারবো না। তাই ভালো হয় তুমি সুজিনকে বিয়ে করতে রাজি হয়ে যাও। তবে বিয়ে করতে ফ্যাং কোনোভাবেই রাজি হয় না। কিছুক্ষণ পর তার কাছে একটা কল আসে যে তোমার গ্র্যান্ডপা কোথাও গুম হয়ে গিয়েছে। এটা শুনে তাড়াতাড়ি করে ফ্যাং যখন বাসায় আসে তখন সে এখানে
জিয়াকে দেখতে পায়। আসলে জিয়া তাকে ফলো করতে করতে এখানে এসেছে। তবে ফ্যাং এদিকে নজর না দিয়ে তার গ্র্যান্ডপাকে নিয়ে টেনশন করতে থাকে। এজন্য সে জিয়াকে কিছুই বলে না, এমনকি সে জিয়াকে ঘরেও ঢুকায়। এখানেই সে জিয়ার নজর কিছু ছবির উপরে পড়ে। এগুলো দেখে সে জানতে পারে ফ্যাং এর কোনো কাজিন বা ভাই আছে, আর তারা দুজন প্রায় সমান বয়সী। তারপর সে কিছু ডকুমেন্ট দেখে বুঝতে পারে আসলে আজকে ফ্যাং এর গ্র্যান্ডমায়ের জন্মদিন। এই জন্য জিয়া ফ্যাংকে বলে গ্র্যান্ডপা অবশ্যই গ্র্যান্ডমার ফেভারিট প্লেসে গিয়েছে, আর আমরা এখন সেখানে গেলেই হয়তোবা তাকে পাবো। আর এখন ফ্যাং এর মনে হয় জিয়া ঠিক বলেছে। তারপর তারা দুজন সেখানে পৌঁছে যায়। তখন তারা গ্র্যান্ডপাকে এখানে দেখতে পায়। ফ্যাং এর সাথে জিয়াকে দেখে গ্র্যান্ডপা জিয়াকে বলে তুমি কি আমার সাথে ডান্স করতে চাও? জিয়াও রাজি হয়ে যায়। তারপর ডান্স করার সময় জিয়ার ভিতরে গ্র্যান্ডপা তার ওয়াইফকে দেখতে পায়। এমনকি সে এখানে ফ্যাংকে কোনো রকম পাত্তাই দেয় না, সে জিয়াকে নিয়েই থাকে। তারপর ফ্যাং জিয়াকে থ্যাংক ইউ বলতে থাকে। কিছুক্ষণ পর জিয়া দেখতে পায় গাড়ির নিচে একটা বিড়াল। তখন সে বিড়ালটাকে বাঁচানোর চেষ্টা করে। এদিকে ফ্যাংও এই বিড়ালটাকে পালার কথা চিন্তা করে। পরের দিন আমরা দেখতে পাই জিয়া যেহেতু ফ্যাংকে অনেক সাহায্য করেছে, এই জন্য ফ্যাং জিয়াকে তার কোম্পানিতে চাকরি করার পারমিশন দিয়ে দেয়। আর জিয়াও এই বিষয়টা নিয়ে অনেক খুশি হয়। তবে জিয়া একটা বিষয় নিয়ে খুব ভয় পায় যে 2 বছর আগে সে ফ্যাং এর সাথে যে কাজটা করেছে সেটা কি ফ্যাং আদৌ মনে রেখেছে নাকি ভুলে গিয়েছে। তারপর ফ্যাং জিয়াকে থ্যাংক ইউ বলতে থাকে। কিছুক্ষণ পর জিয়া দেখতে পায় গাড়ির নিচে একটা বিড়াল। তখন সে বিড়ালটাকে বাঁচানোর চেষ্টা করে। এদিকে ফ্যাংও এই বিড়ালটাকে পালার কথা চিন্তা করে। পরের দিন আমরা দেখতে পাই জিয়া যেহেতু ফ্যাংকে অনেক সাহায্য করেছে, এই জন্য ফ্যাং জিয়াকে তার কোম্পানিতে চাকরি করার পারমিশন দিয়ে দেয়। আর জিয়াও এই বিষয়টা নিয়ে অনেক খুশি হয়। তবে জিয়া একটা বিষয় নিয়ে খুব ভয় পায় যে 2 বছর আগে সে ফ্যাং এর সাথে যে কাজটা করেছে সেটা কি ফ্যাং আদৌ মনে রেখেছে নাকি ভুলে গিয়েছে। তারপর গাড়িতে যখন ফ্যাং জিয়ার কাছে আসে তখন সে ভয় পেয়ে ভাবতে থাকে যে ফ্যাং আবার আমাকে চিনে ফেলবে না তো। তবে আমরা দেখি এখানে ফ্যাং তো শুধুমাত্র জিয়ার লিপস্টিকটা ঠিক করে দেয়। তারপর জিয়া তার পেটে ব্যথা করছে বলে অভিনয় করে এখান থেকে চলে যায়। তারপর সে কন্ট্রাক্টের ফাইল দেখার জন্য অফিসে আসে। এখানে সে এসব খুঁজতে থাকে। তখন সে এখানে কারো আসার শব্দ শুনতে পায়, এজন্য সে তখন এখানে লুকিয়ে পড়ে। তখন আমরা দেখি এখানে ফ্যাং আসে। তবে ফ্যাং জিয়াকে এখানে দেখতে পায় না। পরের দিন ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট তার কাছে এই প্রেগনেন্ট মেয়ের যে ইনফরমেশন গুলো আনতে বলেছিল সেই সবকিছু ফ্যাং কিনে দেয় আর বলে ওই মেয়েটার নাম হলো জিয়া, আর তার কন্ট্রাক্ট নাম্বারও আমার কাছে আসে। তখন জিয়া এখানে আসে আর তার সামনেই ওই নাম্বারে কল দেয়। এই কারণে জিয়া তাড়াতাড়ি করে এক সাইডে এসে ফ্যাং এর কলটা রিসিভ করে। ফ্যাং তাকে আজকে তার সাথে দেখা করার জন্য বলে। তারপর আমরা দেখি জিয়া ফ্যাং এর সাথে দেখা করার জন্য আসে। তবে সে তার গেট আপ চেঞ্জ করে মাস্ক পরে ফ্যাং এর সাথে দেখা করার জন্য এসেছে। আর এখানে এসে সে বলে আমার একটা রোগ আছে, এই জন্যই আমি মাস্ক পরি, কারণ আমি চাই না আমার কারণে আপনারও এই রোগটা হোক। ফ্যাং বলে তুমি আমাকে সত্যি সত্যি বলো যে ওই দিন তুমি আমার সাথে এরকম নাটক কেন করেছিলে, আর তুমি কার কথা মতো এসব করেছো। জিয়া বলে না না, এরকম কোনো ব্যাপার না, আমি কারো কথা মতো আপনার সাথে এরকম করিনি। আসলে ওই সময় আমি যেসব বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডদের সাথে চিট করে তাদেরকে এভাবে ধরিয়ে দিতাম, আর ওই দিন আমি ভুলবশত আপনার সাথে এরকমটা করেছি। এবার ফ্যাং বলে সমস্যা নেই, এখন তুমি একটা ভিডিও বানিয়ে সবার সামনে এই বিষয়টা ক্লিয়ার করো আর সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দাও, তা না হলে আমি তোমাকে ছাড়বো না। তারপর ফ্যাং নোটিস করে জিয়া তাকে ইগনোর করছে, এজন্য সে তাকে ধরে বলে তুমি আমার সাথে এরকম করছো কেন, আর আমার মনে হচ্ছে তুমি ওই ভিডিওর প্রেগনেন্ট মেয়ের জন্যই আমার সাথে এরকম করছো। তবে তুমি হয়তো বা জানো না ওই রকম কোনো ব্যাপারই না, আসলে ওই মেয়েটা একজন ক্যামব্যাক টেস্টার ছিল, মানে চিটার বয়ফ্রেন্ডদেরকে ধরিয়ে দিত, আর ভুল করে আমার সাথে এরকমটা করেছে। এখানে জিয়া বলে হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি। তবে ফ্যাং বলে আমি আগামীকাল তোমার সাথে ওই স্ক্র্যামব্যাক টেস্টারের পরিচয় করিয়ে দিব, তুমি তার সাথে কথা বললেই সবকিছু বুঝতে পারবে। বাসায় এসে জিয়া ভাবতে থাকে এখন আমি কি করব, আমি তো আর দুজন হয়ে দেখাতে পারবো না। পরের দিন আমরা দেখতে পাই জিয়া অনেক সুন্দর করে নাটক সাজিয়ে ওই স্ক্যামব্যাক টেস্টারকে মৃত দেখিয়ে ফেলে, এমনকি সে মরার আগে একটা ভিডিও আপলোড করে দিয়ে যায়। আর এসব কিছু জিয়া খুব সুন্দর করে প্ল্যান মতোই করেছে। তারপর জিয়া অনেক স্বস্তি নিয়ে ভাবতে থাকে আমার সত্যটা ফ্যাং এর সামনে আসেনি,
আর ফ্যাং কখনোই এই বিষয়টা জানতে পারবে না। তারপর ফ্যাং জিয়াকে নিয়ে শপিং এ আসে, কারণ সে তাকে তার বাবা মার কাছে নিয়ে যাবে। তবে শপিং এ এসে জিয়ার কোনো ড্রেসই পছন্দ হয় না। তারপর যখন সে একটা সিম্পল ড্রেস পরে তখন ফ্যাং তো তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আসলে জিয়াকে দেখতে অনেক সুন্দর লাগছিল, যার ফলে ফ্যাং নিজেকে আটকাতে পারছিল না। তারপর ফ্যাং জিয়ার কাছে এসে একটা নেকলেস পরিয়ে দেয়। যাই হোক, শপিং শেষে ফ্যাং জিয়াকে তার বাবা মার সাথে দেখা করানোর জন্য নিয়ে আসে। এখানে টেবিলে হ্যান্ড ওয়াশ করার জন্য যে পানি রাখা ছিল সেটাই জিয়া খেতে শুরু করে দেয়। আর এখন জিয়াকে লজ্জা থেকে বাঁচানোর জন্য ফ্যাংও একই কাজ করে। এদিকে ফ্যাং এর বাবা তো এসব দেখে অনেকটা অবাকই হয়। যাই হোক, তারপর সে এগুলো ইগনোর করে জিয়াকে বলে, তুমি তোমার বাবার সাথে আমাদের বিজনেসের ব্যাপারে কথা বলো। এটা বলে ফ্যাং এর বাবাই সুজিনের বাবাকে কল করে আর ফোনটা জিয়ার হাতে দেয়। জিয়া ভাবতে থাকে এখন সে কি করবে, কারণ সে তো আসল সুজিন না। আর এখন যদি সে ধরা পড়ে যায় তাহলে কি হবে। তারপর আমরা দেখি সে সুজিনের বাবার সাথে অনেক ভালোভাবেই কথা বলে। আসলে ফোন নাম্বারটা হ্যাক করে জিয়ার বেস্ট ফ্রেন্ড সুজিনের বাবার হয়ে তার সাথে কথা বলেছে। এখন ফ্যাং এর বাবার মাধ্যমে সে কোম্পানির অ্যাক্সেস কার্ডও পেয়ে যায়। তখনই আমরা দেখি এখানে ফায়ার অ্যালার্ম বাজার কারণে সবাই দৌড়াতে থাকে। ফ্যাং জিয়ার হাত ধরে তাকে নিয়ে এখান থেকে বাইরে যাচ্ছিল। বাইরে এসে সে ইমোশনাল হয়ে জিয়াকে বলে, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? তখন জিয়ার তার বাবার কথা মনে পড়ে। তাছাড়া এতদিন ফ্যাং এর সাথে থাকতে থাকতে তারও ফ্যাংকে ভালো লেগে গিয়েছিল, কিন্তু তারপরও সে ফ্যাংকে পরিষ্কারভাবে মানা করে দেয় আর বলে, আমি তোমাকে লাইক করি না, আর আমার তো তোমার ফেসই পছন্দ হয় না। অর্থাৎ ফ্যাং আগে জিয়াকে যে কথাগুলো শুনিয়েছিল এখন সুযোগ পেয়ে জিয়াও ফ্যাংকে একই কথা শুনিয়ে দিল। তারপর সে এখান থেকে যেতে থাকে। তার এরকম ব্যবহারে ফ্যাং অনেকটা অবাক হয় আর ভাবতে থাকে এই মেয়ের আবার কি হলো। এদিকে গাড়িতে জিয়ার ফ্রেন্ড তাকে সব কাহিনী বলতে থাকে যে কিভাবে সে সুজিনের বাবার ফোন নাম্বারটা হ্যাক করেছিল। আর তারা দুজন যেই কাজে নামে সেটাতে তারা সম্পূর্ণভাবে রেডি হয়েই নামে। তারপর জিয়া আবারও কোম্পানিতে ঢুকে ফাইলটা খোঁজার চেষ্টা করে, তবে এখানে আগে থেকেই ফ্যাং ছিল। তারপর যখন জিয়া তার ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারে যে ফ্যাং এখানে আছে, তখনই হুট করে ফ্যাং এর নজর জিয়ার দিকে পড়ে। তখনই জিয়া ফ্যাং এর হাতে ওই ফাইলটা দেখতে পায় যেটা সে এতক্ষণ ধরে খুঁজছিল। এই কারণে সে ফ্যাং এর কাছে আসার কথা ভাবে। তখনই ফ্যাং তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? জিয়া বলে, আমার কানের দুলটা হারিয়ে গিয়েছে, আমি এটা খোঁজার জন্য এখানে এসেছি। তারপর সে ফ্যাং এর কাছ থেকে ফাইলটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে ফাইলটা কোনোভাবেই নিতে পারছিল না। এদিকে ফ্যাং তাকে বাসায় নামিয়ে দেওয়ার কথা বলে, তবে জিয়া তাকে মানা করে দেয়। এই কারণে ফ্যাং তাকে আর কিছু না বললে এখান থেকে চলে যায়। যাই হোক, বাসায় এসে জিয়ার সাথে তার যা যা হয়েছে সবকিছু নিয়ে সে ভাবতে থাকে। এমনকি এখন সে তো জিয়াকে ভালোবেসে ফেলেছে আর বিয়েও করতে চায়। তবে সে এই বিষয়টা নিয়ে অনেক পেরেশানি ছিল যে জিয়া এখন তার সাথে এরকম ব্যবহার কেন করছে, কারণ জিয়া তো প্রথমে তাকে বিয়ে করতেই চাইছিল। অন্যদিকে সকালে জিয়া যখন ফ্যাং এর রুমে ঢুকে ফাইলটা নিতে নেয়, তখন ওই রুমে ফ্যাং এর সৎমা ঢুকে পড়ে। আর সে অনেক চালাক টাইপের একজন মহিলা ছিল। সে এখানে এসে কাউকে ফোন করে বলে এর পরে যে ইভেন্টটা হবে সেখানে যেভাবেই হোক ফ্যাং এর রেপুটেশন খারাপ করতে হবে। তাছাড়া ফ্যাং যে চ্যালেঞ্জটা আমার সাথে করেছে ওইটা তো তাকে জিততে দেওয়া যাবে না। মানে তিনি এখানে কোম্পানির ওই 30% শেয়ারের কথাই বলছিল আর কি। তবে জিয়া এগুলো বুঝতে পারে না। যাই হোক, তারপর জিয়া অফিসে এসে একজন কর্মচারীকে জিজ্ঞাসা করে ফ্যাং আর তার মায়ের সম্পর্কে। তখন সে কর্মচারীরা তাকে বলে যে ফ্যাং আর তার সৎ মায়ের মধ্যে রিসোর্টের প্রজেক্টটা নিয়ে কম্পিটিশন চলছে। তারপর জিয়া ফ্যাংকে সাহায্য করার কথা ভাবে। এই কারণে সে তার অফিসে এসে বলে, তোমার যে একটা ক্লায়েন্ট আছে লিজা, সে অনেক খারাপ, তার সাথে কাজ করলে তোমার রেপুটেশনও খারাপ হতে পারে। কিন্তু ফ্যাং তো তার এসব কথা কোনো পাত্তাই দেয় না আর বলে, তোমার কাছে কি প্রমাণ আছে? তবে জিয়ার কাছে তো কোনো প্রমাণই নেই, এই জন্য সে এখান থেকে চলে যায়। তারপর সে রাতে মেসেজ করে ফ্যাংকে একটা বারে ডাকে। ফ্যাং অনেক ভালোভাবে রেডি হয়ে ভাবতে থাকে জিয়া হয়তোবা অবশ্যই আমার সাথে ডেটে যাওয়ার কথা ভাবছে। তবে আমরা বারে ফ্যাং এর সাথে লিজাকে দেখতে পাই। আসলে জিয়া লিজার সত্যতা সবার সামনে আনতে চাইছিল যে সে কি রকমের লোক। তারপর যখন লিজা এখান থেকে একটু দূরে যায় তখন সে ফ্যাং এর কাছে এসে বলে, দেখেছ সে কি টাইপের লোক, আর আমি তো তোমাকে আগেই বলেছিলাম লিজা কোনো ভালো মানুষ না। তারপর যখন লিজা আবার ওখানে আসে তখন ফ্যাং এক সাইডে গিয়ে বসে পড়ে। এখানে সে লিজা আবারও জিয়ার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে, এমনকি সে জিয়াকে তো ড্রিঙ্ক খাওয়ার কথা বলে, কিন্তু জিয়া লুকিয়ে লুকিয়ে ড্রিঙ্কটা ফেলে দেয়। এটা দেখে ফ্যাং কিছুটা খুশি হয় যে জিয়া অনেক চালাক একটা মেয়ে। কিন্তু কিছুক্ষণ পরেই সে অনেক পেরেশান হয়ে পড়ে, কারণ লিজা
কোনোভাবে জিয়াকে অজ্ঞান করে তার সাথে নিয়ে যাচ্ছিল, যেটা দেখে ফ্যাং অনেকটাই ঘাবড়ে যায় আর ভাবে এখন আমি কি করব। তারপর সে আর কিছু চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি জিয়াকে সাহায্য করার জন্য এসে পড়ে আর সে লিজাকে মেরে জিয়াকে নিয়ে এখান থেকে চলে যায়। জিয়াকে কিছুটা বেহুশ দেখে সে জিয়ার অনেক কেয়ার করতে থাকে। তারপর সে জিয়াকে বলতে থাকে, দেখো তোমার কারণে আমাদের একজন ক্লায়েন্ট আমাদের হাতছাড়া হয়ে গেল, এই জন্য এখন তুমি আমাদের জন্য ভালো আর্টিস্ট খুঁজে বের করবে। জিয়া ভাবতে থাকে আমি এখন আর্টিস্ট আবার কোথায় পাবো। তারপরও সে একজন আর্টিস্টের কাছে আসে। এই আর্টিস্ট বলে, তুমি যদি তোমার বসের সাথে কাপল হওয়ার অভিনয় করো তাহলে আমি তোমাদের এই ব্যাপারটা ভেবে দেখতে পারি। তারপর জিয়া অফিসে এসে ফ্যাংকে সবকিছু খুলে বলে আর এখন বাধ্য হয়ে তাদের দুজনকে যেভাবেই হোক কাপল হওয়ার অভিনয় করতে হবে। এদিকে আর্টিস্টও ছবি তোলার সুযোগ পেয়ে যায় আর এই অভিনয়টা করতে ফ্যাং আর জিয়াও অনেকটা এনজয় করছিল, কারণ তারা মনে মনে ঠিকই একজন আরেকজনকে পছন্দ করত। যাই হোক, পরের দিন তারা ওই বিড়ালটার জন্য কোনো একজন লোক খুঁজতে থাকে। এই কারণে জিয়া ফ্যাং এর বাসায় আসে, কিন্তু ফ্যাং জিয়াকে তার রুমে ঢুকতে দেয় না। তখন জিয়া কিছুটা অস্থির হয়ে পড়ে যে ফাইলটা হয়তো বা ফ্যাং এর রুমেই আছে, আর এখন যদি আমি রুমে ঢুকতেই না পারি তাহলে ফাইলটা নিব কিভাবে। তারপর জিয়া ঠিক করে আমি ফ্যাংকে অনেক ড্রিঙ্ক করাবো, তারপর যখন আমি তাকে বাসায় নামিয়ে দিতে যাব তখন আমি ওইখানে গিয়ে ফাইলটা নিয়ে নিব। আর এবার সে বারবার ফ্যাংকে ড্রিঙ্ক করতে বলে, কিন্তু সে তার বসকে ড্রিঙ্ক করাতে করাতে নিজেই অনেক বেশি ড্রাঙ্ক হয়ে পড়ে, যার ফলে উল্টো ফ্যাংকি তাকে সামলাতে হচ্ছে। এমনকি সে তো বাধ্য হয়ে জিয়াকে নিজের বাসায় নিয়ে আসে। আর জিয়া এত বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল যে সে অনেক উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছিল। পরের দিন সকালে যখন সে ঘুম থেকে ওঠে তখন সে তো নিজেকে জামা কাপড় ছাড়া দেখে একদম আকাশ থেকে পড়ে আর ভাবতে থাকে আমার সাথে কি হয়েছে। তখন ফ্যাং এখানে আসে আর জিয়া তাকে দেখে কম্বলের ভিতরে লুকানোর চেষ্টা করে। তাকে এই অবস্থায় দেখে জিয়া ভাবতে থাকে এর মানে রাতে আমাদের ভিতরে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তারপর সে ফ্যাংয়ের শরীরে কিছু একটা দাগ দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে যে ফ্যাংয়ের হয়তোবা কোনো সার্জারি হয়েছে। কিন্তু জিয়া যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন ফ্যাং তাকে কিছুই বলে না। তারপর জিয়া বলে, দেখো এখন আমি তোমার সাথে থাকতে পারি, কারণ আমাদের ভিতরে যা হওয়ার তা তো গত রাতে হয়ে গিয়েছে। এবার ফ্যাং তাকে একটি ভিডিও দেখিয়ে বলে, তুমি যেরকম ভাবছো এরকম কিছুই হয়নি। কিছুক্ষণ পরে এখানে জিজি আসে। সে এখানে ফ্যাং এর সাথে দেখা করার জন্য এসেছিল, তবে এখানে এসে সে জিয়াকে দেখে একদম অবাক হয় আর বলে, তুমি এখানে কি করছো? জিয়া বলে, কেন আমি কি এখানে আসতে পারি না? আমি তো ফ্যাং এর গার্লফ্রেন্ড, এমনি তো আমি রাতে এখানেই ছিলাম। তাদের দুজনের মধ্যে এই বিষয়টা নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়, যা দেখে ফ্যাং মনে মনে হাসতে থাকে। কিছুক্ষণ পর যখন জিজি গাড়িতে বসে ফ্যাং এর সাথে ছবি তোলে তখন সে পিছনে জিয়াকে দেখে অনেক আপসেট হয়ে পড়ে। আসলে জিজি একটা প্রজেক্ট নিয়ে ফ্যাং এর কোম্পানির সাথে কাজ করছে, এই জন্য বাধ্য হয়ে তাকে এসব কিছু সহ্য করতে হবে। আর এই প্রজেক্টটা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। তবে সে ফ্যাংকে বলে জিয়াকে আমার অ্যাসিস্ট্যান্ট হতে হবে, সেও রাজি হয়ে যায়। তারপর সে অফিসে জিয়াকে নিজের ছবিটা ক্লিন করতে বলে, কিন্তু জিয়া এটা ভালোভাবে করে না। তখন জিজি নিজে নিজে উপরে উঠে ছবিটা পরিষ্কার করতে নেয়, আর এটা করতে গিয়ে সে উপর থেকে পড়ে যায়। তারপর সে হাতে ব্যান্ডেজ নিয়ে ফ্যাং এর কাছে আসে আর বলে, দেখো জিয়ার কারণে আমার এই অবস্থা হয়েছে, এখন আমি কি করব? আমার তো এখন বাধ্য হয়ে তোমার বাসায় থাকতে হবে। কিন্তু ফ্যাং তাকে থাকতে দিতে একদমই রাজি হচ্ছিল না। তখন জিয়া বলে, আচ্ছা তুমি যদি ওর ঘরে থাকতে চাও তাহলে আমিও তোমার সাথে থাকবো, তাহলে আমি তোমার ভালোভাবে টেক কেয়ার করতে পারবো। তারপর রাতে তাদের দুজনের একই রুমে শুতে হয়। ঘরের লাইট আপ ডাউন করার কারণে জিজি অনেক ভয় পায়, আর কিছুক্ষণ পর লাইট একেবারেই অফ হয়ে যায়। এই কারণে সে তাকে বিছানায় বসিয়ে নিজে বাইরে লাইটের প্রবলেমটা দেখার জন্য আসে। আর এখানে ফ্যাংও এসেছিল। সে তো তার প্রেমে এতটাই পড়েছে যে এখানে সে ইমাজিন করতে থাকে যে সে জিয়াকে কিস করছে। কিন্তু তারপরও সে নিজের রুমে এসে ভাবতে থাকে, আমার আবার কি হয়ে গেল? আমি যখনই জিয়ার কাছে থাকি তখনই তো আমার হার্টবিট একদম বেড়ে যায়। আসলে ফ্যাং বেচারা জিয়ার প্রেমে একদম হাবুডুবু খাচ্ছিল। তারপর সে ভাবতে থাকে, ওই দিন রাতে তো ড্রাং অবস্থায় সে আমাকে কিসও করেছিল, তবে এসব কিছু আবার জিয়ার একদমই মনে ছিল না। যাই হোক, পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করার সময় জিজি ফ্যাংকে বলে, তোমার আমাকে খাবার খাইয়ে দিতে হবে। এটা শুনে জিয়া তার মুখে ব্রেড ঢুকিয়ে দেয় আর বলে, এই নাও বেশি করে খেয়ে নাও, এটাতেই তোমার পেট ভরে যাবে। তারপর ফ্যাং তাদের দুজনকে একসাথে রেখে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর জিয়া যখন ফ্যাং এর রুমে ঢুকতে নেয় তখন জিজি তাকে আটকিয়ে বলে, তুমি ফ্যাংকে না জানিয়ে ওর রুমে ঢুকতে পারো না, আর সে যদি এটা জানতে পারে তাহলে সে অনেক রাগ করবে।
তারপর যখন ফ্যাং বাসায় আসে তখন তাদের দুজনকে তো মারামারি করতে দেখে। তারপর ফ্যাং তাদের দুজনকে ছাড়িয়ে জিয়াকে বকা দেয়, যার জন্য জিয়া রাগ করে এখান থেকে চলে যায়। তারপর আমরা জানতে পারি আসলে জিজি ওই বিড়ালটাকে গুম করে ফেলেছে, এই জন্যই তাদের দুজনের ভিতরে ঝামেলা হচ্ছিল। তারপর ফ্যাং রাতেই বিড়ালকে খোঁজার জন্য বের হয়, কিন্তু তখন বাহিরে বৃষ্টি হচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট জিজিকে অনেক পছন্দ করে, কিন্তু এখনো পর্যন্ত সে তার মনের কথা কিছুই বলতে পারেনি, কারণ অ্যাসিস্ট্যান্ট জানে জিজি শুধুমাত্র ফ্যাংকেই পছন্দ করে। পরের দিন জিয়া আবারও ফ্যাংয়ের বাসায় আসে, আর গতকাল রাতে সে ফ্যাংকে ভিজিট করে দিয়েছিল, আর এজন্য ফ্যাংও তার উপর রাগ করে আছে। জিয়া এখানে এসে তাকে মানানোর চেষ্টা করে। তারপর তারা দুজন একটা বিজনেস ট্রিপে যাচ্ছিল, তখন হুট করে অ্যাসিস্ট্যান্ট যখন এই বিষয়টা জানতে পারে তখন সে অনেকটা আপসেট হয়ে যায়, আর ভাবতে থাকে বস আমাকে না জানিয়েই চলে যাচ্ছে। তারপর যখন এই বিষয়টা জিজি জানতে পারে তখন সে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর সে ফ্যাংয়ের অ্যাসিস্ট্যান্টকে কড়াকড়ি ভাবে মানা করে দেয় যেন সে ফ্যাংকে এই বিষয়টা না বলে যে তারা যে সেখানে যাচ্ছে। যাওয়ার পথে জিজি তো ইমাজিন করতে থাকে যে বিজনেস ট্রিপে গিয়ে ফ্যাং আর জিয়া কি করতে পারে। এদিকে আমরা দেখতে পাই ফ্যাং জিয়ার উপর এতটাই রেগেছিল যে সে কোনো একটা কারণে জিয়াকে মাঝ রাস্তায় নামিয়ে দেয়, আর বলে তুমি এখন গাড়ির পিছনে দৌড়াতে দৌড়াতে আসবে। তারপর তারা যখন হোটেলের রুম বুক করার জন্য আসে তখন জিয়া বলে আমি তোমার সাথে এক রুমে ঘুমাবো, কিন্তু ফ্যাং তাকে পরিষ্কারভাবে মানা করে দেয়। তারপর আমরা দেখতে পাই ফ্যাং যার সাথে দেখা করার জন্য এসেছে, মানে যে তার কোম্পানিতে ইনভেস্ট করবে, সে ফ্যাংকে ওইরকম একটা পাত্তা দেয় না, আর এসব কিছু জিয়া আবার নোটিস করে। এই জন্য সে আবারও ফ্যাংকে সাহায্য করার কথা ভাবে। তারপর বাহিরে এসে ফ্যাং জিয়াকে সাইকেল চালাতে বলে, এমনকি সাইকেল চালাতে চালাতে জিয়া অনেক দুর্বল হয়ে পড়ে। তখন ফ্যাং তাকে পিছনে বসিয়ে সাইকেল চালাতে থাকে। অন্যদিকে জিজি এখানে আসার সময় সুন্দর জায়গা দেখে ছবি তুলতে শুরু করে দেয়, আর বেচারা অ্যাসিস্ট্যান্টকে তো বাধ্য হয়ে তার সব জিনিসপত্র ক্যারি করতে হয়। তবে জিজির এসব বিষয় নিয়ে তেমন কোনো মাথা ব্যথাই ছিল না। অন্যদিকে ফ্যাং জিয়াকে সাথে নিয়ে আবারও ওই ক্লায়েন্টের কাছে আসে। এখানে ক্লায়েন্ট তার সাথে রেসিং করে আর বলে তুমি যদি আমাকে রেসে হারিয়ে দাও তাহলে আমি তোমার কোম্পানিতে ইনভেস্ট করার জন্য রাজি হয়ে যাব। আর হয়ও ঠিক এরকমটাই, ফ্যাং তাকে রেসে হারিয়ে দেয়, এর জন্য তাদের ভিতরে ডিল পাক্কা হয়ে যায়। তারপর যখন তারা রুমে ঢুকতে নেয় তখন জিয়ার নজর তার ফ্রেন্ডের দিকে পড়ে, এই জন্য সে লুকানোর চেষ্টা করে, কারণ সে ভাবতে থাকে তার ফ্রেন্ড যদি সব সত্যি জেনে ফ্যাংকে বলে দেয় তাহলে তার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। তারপর যখন সে এখান থেকে বের হয় তখন সে তার একজন পুরনো ফ্রেন্ডের উপর পড়ে যেতে নেয়, যেটা দেখে ফ্যাং আবার অনেকটাই জেলাস হয়। আর এখানে সে এতটাই জেলাস হয় যে জিয়াকে তার কোলে উঠিয়ে এখান থেকে নিয়ে চলে যায়। যাই হোক, তারপর সে মেডিসিন নেওয়ার জন্য যায়, কারণ জিয়ার পায়ে ব্যথা লেগেছিল। এই সুযোগে জিয়ার ফ্রেন্ড এসে তার কেয়ার করতে থাকে। তখন জিয়া তাকে জিজ্ঞাসা করতে থাকে তুমি এখানে কি করছো? সে বলে এই ব্যাপারে আমি তোমাকে পরে বলবো। তখন জিয়া বলে ঠিক আছে, সমস্যা নেই, তবে আমার ব্যাপারে এখনই ফ্যাংকে তুমি কিছু বলে দিও না। তার ফ্রেন্ডও কথা দেয় যে তার বিষয়ে সে ফ্যাংকে কিছুই জানাবে না। তখন এখানে ফ্যাং আসে আর জিয়ার ফ্রেন্ডকে বলে তুমি কি আগে থেকেই সুজিনকে চিনো? আসলে ফ্যাং কিন্তু এখনো জিয়াকে সুজিনই ভাবছিল। যাই হোক, এখানে জিয়ার ফ্রেন্ডও বলে হ্যাঁ আমি ওকে আগে থেকেই চিনি। তারপর যখন ফ্যাং জিয়ার টেক কেয়ার করে এই বিষয়টা জিয়ার কাছেও অনেক ভালো লাগে। এদিকে জিজি অনেক বেশি ড্রিঙ্ক করে ফ্যাংকে কল দেয় আর বলে তুমি এখনই আমার সাথে দেখা করার জন্য আসো, তা না হলে আমি কিন্তু পানিতে ঝাঁপ দিব। ফ্যাং তার থেকে লোকেশন নিয়ে তাড়াতাড়ি করে সেখানে চলে আসে, আর এখানে এসে সে জিজিকে বলে তুমি এখন তোমার এসব উদ্ভট পাগলামি বন্ধ করো। তারপর সে নিজেই তাকে উঠিয়ে নিয়ে এসে একটা বেঞ্চে বসায়, আর কিছুক্ষণ পর সে তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে নিয়ে বলে এখন তুমিও আর খেয়াল রাখো। তারপর আমরা দেখি ফ্যাং আর জিয়া সুন্দর একটি জায়গায় আসে। আসলে আজকে জিয়ার জন্মদিন ছিল, আর এখানে তারা জিয়ার জন্মদিন সেলিব্রেট করার জন্য এসেছিল। আসলে ফ্যাং কোনো না কোনো মাধ্যমে জিয়ার জন্মদিনের কথাটা জেনে গিয়েছিল, এই কারণে সে তার জন্য অনেক সুন্দর একটা ডিনারের আয়োজন করে। কিন্তু আসলে আজকে কিন্তু জিয়ার কোনো জন্মদিনই ছিল না, আর এই কথাটা সে যখন ফ্যাংকে বলে তখন ফ্যাং তো অনেকটাই আপসেট হয়ে যায়। যাই হোক, তারপরও তারা দুজন এখানে সুন্দরভাবেই ডিনার করে। তখনই ফায়ারওয়ার্ক শুরু হয়ে যায়। তাদের দুজনের সাথে সাথে জিজিয়ার অ্যাসিস্ট্যান্টও এই ফায়ারওয়ার্ক দেখে অনেক এনজয় করে। তবে এখানে অ্যাসিস্ট্যান্ট অনেক আপসেট হয়ে থাকে,
কারণ সে জিজিকে অনেক পছন্দ করে। তবে জিজির তো এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। এদিকে হোটেলে থাকাকালীনই ফ্যাং জিয়ার ব্যাপারে সবকিছু জেনে যায়। এমনকি সে এটাও জানতে পারে যে ওই দিন প্রেগনেন্ট হয়ে যে মেয়েটা তার সাথে অভিনয় করেছিল সেটা আর কেউ নয়, বরং জিয়া ছিল। এত কিছু জানার পরও সে জিয়ার কাছে এসে এমন একটা ভাব করে যেন সে এসবের কিছুই জানে না। কিন্তু এত কিছুর পর এখন আর সে জিয়ার সাথে স্বাভাবিক ব্যবহার করতে পারছিল না, যেটা দেখে জিয়াও অনেকটা চিন্তিত হয় আর ভাবে যে হুট করে ফ্যাংয়ের আবার কি হলো। যাই হোক, এরপর থেকে ফ্যাং পিছনে পিছনে সবকিছুই ইনভেস্টিগেশন করতে শুরু করে দেয়। এমনকি যখন সে জানতে পারে জিয়ার গ্রামের বাসা কোথায়, তখন সে তাকে নিয়ে সেখানে আসে। এখানে এসে জিয়া অনেক বাহানা করতে থাকে যাতে করে ফ্যাং তাকে তার আন্টির কাছে নিয়ে না আসে, কিন্তু ফ্যাং তো সবকিছুর প্রস্তুতি নিয়ে এসেছিল। তারপর আমরা দেখি জিয়া নিজেকে পুরো কভার করে নেয় যাতে এখানকার কেউই তাকে চিনতে না পারে। তখন ফ্যাং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এর আগে এখানে এসেছিলে? জিয়া তাকে মানা করে বলে, না না, এখানে আমি এর আগে কখনই আসিনি। তবে এখানে থাকা জিয়ার কুকুর তাকে চিনতে পারে, এমনকি কুকুরটা তার আশেপাশেই ঘুরতে থাকে। তখন ফ্যাং বলে, এই কুকুরটা তোমাকে আগে থেকে কিভাবে চিনে? তখন জিয়া আবারও একটা বাহানা বানিয়ে দেয়। তারপর ফ্যাং তাকে একটা রুমে নিয়ে আসে, তবে তার এই সিক্রেটটা এখনো সিক্রেটই আছে। তখন এই জিয়ার আন্টি ফ্যাংকে দেখে তাকে মারার জন্য তার পিছু লেগে পড়ে, কারণ আন্টি ভাবে এই ছেলেটা জু গ্রুপ থেকে এসেছে আর সে তার ফার্মটাকে নষ্ট করতে চায়। এদিকে এক সাইডে দাঁড়িয়ে ফ্যাং এর এই অবস্থা দেখে তো জিয়া হাসতে থাকে। আর এখন মাঠটার খেয়ে তারা দুজন তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায় বাসায়। বাসায় এসে ফ্যাং জিয়াকে দিয়ে ভালোভাবে তার শরীরটা ম্যাসাজ করিয়ে নেয় আর কথায় কথায় বলতে থাকে, তুমি যদি আমাকে কোনো সিক্রেট বলতে চাও তাহলে তুমি তোমার সিক্রেটগুলো আমাকে বলতে পারো। কিন্তু জিয়া তাকে কিছুই বলে না। তবে ফ্যাং সবকিছুতেই এখন জিয়ার উপর নজর রাখছে। তারপর যখন সে দেখতে পায় জিয়া কোনো ফাইল খোঁজার চেষ্টা করছে, তখন সে তো অনেকটাই চিন্তিত হয়ে যায় আর ভাবে এই মেয়েটা আমার কাছ থেকে কি নিতে চায়। যাই হোক, এর কিছুক্ষণ পর জিয়া ওয়াশরুমে পড়ে যায়, যেটা দেখে ফ্যাং তাড়াতাড়ি করে জিয়াকে সাহায্য করার জন্য আসে। তারপর সে জিয়াকে উঠিয়ে নিয়ে বেডে শুয়ে দেয় আর নিজে ম্যাসেজ করে দিতে থাকে। পরের দিন জিয়া যখন এখান থেকে চুপি চুপি যাচ্ছিল, তখন ফ্যাং তাকে তার রিয়েল নামে অর্থাৎ জিয়া নামে ডাক দেয়। এটা শুনে জিয়া তো একদম সারপ্রাইজ হয়ে যায় আর ভাবতে থাকে যে ফ্যাং কিভাবে তার আসল নাম জানলো। আর এখন যেহেতু সবকিছু প্রকাশ হয়ে গিয়েছিল, এই কারণে ফ্যাং তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার সামনে সুজিন হওয়ার নাটক কেন করেছিলে? তুমি আমাকে এখন সবকিছু খুলে বলো। আর এখন তো আমি এটাও জেনে গিয়েছি যে তুমি আমার কাছে এসেছিলে একটা ফাইল নেওয়ার জন্য। আর এসব শুনে জিয়া এখন বাধ্য হয়ে সবকিছু খুলে বলতে শুরু করে দেয়। আর এখানে সে বলে, আসলে অনেক বছর আগে তোমার কোম্পানি আমার বাবার সাথে একটা কন্ট্রাক্টে সাইন করেছিল। আমি শুধুমাত্র ওই কন্ট্রাক্ট ব্যাপারটাই চাই, এই জন্য আমি এই সব কিছু করেছিলাম। ফ্যাং বলে, আচ্ছা যা হওয়ার তো হয়ে গিয়েছে, তবে এখন তোমাকে সুজিন হয়ে থাকতে হবে, আর স্পেশালি তোমাকে আমার ফুল টাইম গার্লফ্রেন্ড হয়ে থাকতে হবে। কি আর করার, বাধ্য হয়ে জিয়াকে তার সব কথাই মেনে নিতে হয়। তবে এখানে জিয়া এটাও বলে যে তুমি যদি তোমার সৎ মায়ের সাথে জিতে যাও তাহলে ওই ফার্মের প্রজেক্টটা ক্যান্সেল করতে হবে। ফ্যাং বলে, আচ্ছা ঠিক আছে, ডিল কনফার্ম। আর এভাবেই তাদের ভিতরে কন্ট্রাক্ট হয়ে যায়। আর এতদিন তো সে ফ্যাংকে ডিস্টার্ব করেছে, এখন ফ্যাং ঠিক করেছে সে তাকে ডিস্টার্ব করবে। এমনকি সে এখন থেকে তার উপরে অর্ডার চালাতে শুরু করে দেয়। এই ব্যাপারটা নিয়ে জিয়া তো তার উপর অনেক রেগেছিল, কিন্তু তারপরও সে তাকে কিছুই করতে পারে না। তারপর রাতে ফ্যাং এর ঘুম আসছিল না, তখন সে জিয়াকে তার পাশে বসিয়ে বলে, আমি ঘুমানোর আগ পর্যন্ত তুমি আমার পাশে বসে গান গাইবে। কিন্তু কিছুক্ষণ পরই জিয়ারই ঘুম পেয়ে যায়, যার ফলে ফ্যাং এর আগে সে নিজে এখানে ঘুমিয়ে পড়ে। তখন ফ্যাং তাকে জাগিয়ে দেয় আর বলে, তুমি ঘুমাতে পারবে না। তারপর সে গান গাইতে থাকে। কিছুক্ষণ পর ফ্যাং ঘুমিয়ে পড়ে। এখানে জিয়া তাকে খুব ভালোভাবে দেখতে থাকে। এভাবে ঘুমন্ত ফ্যাংকে দেখে জিয়ার তো অনেক বেশি ভালো লাগছিল। তারপর যখন সে ফ্যাং এর গালে হাত দেয় তখন ফ্যাং এর চোখ খুলে যায়। এটা দেখে জিয়া তো কি করবে ঘাবড়ে যায় আর একটা থাপ্পড় বসিয়ে এখান থেকে চলে যায়। আর বেচারা ফ্যাং তো একদম হতভম্ব হয়ে যায় আর ভাবে আমার সাথে এখন এটা কি হয়ে গেল। যাই হোক, পরের দিন সকালবেলা জিয়াকে ডিস্টার্ব করার জন্য ফ্যাং তার খাবারের বিলটা জিয়াকে দিয়ে দেওয়ায়। এই ব্যাপারটা নিয়ে অফিসের সব এমপ্লয়িরা তো গসিপ করতে শুরু করে দেয় যে বস আর তার গার্লফ্রেন্ডের ভিতরে হয়তোবা কোনো ঝামেলা চলছে। এই ব্যাপারটা আবার ফ্যাং এর সৎ মায়ের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে দেয়, আর সৎ মা তো এরকমটাই চাচ্ছিল
যে করেই হোক ফ্যাং এর রেপুটেশন খারাপ করতে। এই জন্য সে তার অ্যাসিস্ট্যান্টকে দুজনের উপর আরো ভালো করে নজর রাখতে বলে। তারপর ফ্যাং যখন বুঝতে পারে কেউ তাদের উপর নজর রাখছে, তখন সে জিয়াকে টান দিয়ে তার কোলে বসিয়ে নেয়। ততক্ষণে ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট এই মেয়েটাকে এখান থেকে ভাগিয়ে দেয়। তারপর ফ্যাং তাকে বলে, দেখো, তোমার আমার গার্লফ্রেন্ড হওয়ার ভালো অভিনয় করতে হবে, তা না হলে তুমি তোমার ফার্ম হাউসটা কখনোই বাঁচাতে পারবে না। তারপর যখন ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট আসে, তখন জিয়া তার কোল থেকে উঠে সাইডে দাঁড়ায়। এদিকে কোম্পানিতে তারা দুজন খুব ভালোভাবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হওয়ার নাটক করতে থাকে। এই সব কিছু দেখে অফিসের সবাই ভাবতে থাকে তারা দুজন একজন আরেকজনকে হয়তোবা অনেক বেশি ভালোবাসে। এদিকে ফ্যাং এর সৎ মায়ের অ্যাসিস্ট্যান্ট তাকে এসে সবকিছু খুলে বলে, কিন্তু তারপরও তিনি অ্যাসিস্ট্যান্টকে তাদের উপর নজর রাখতে বলে। এদিকে তারা দুজন যখন কাপল হওয়ার অভিনয় করতে থাকে, তখনই তাদের ভিতরে কিস হয়ে যায়। যাই হোক, পরের দিন জিয়া ফ্যাংকে বলে, অফিস শেষে আমরা দুজন একসাথে খাবার খেতে যাব, কিন্তু ফ্যাং তাকে মানা করে দেয়। কিন্তু জিয়া তার মানা শুনতে রাজি ছিল না, কারণ সে সব ব্যবস্থা করে ফেলেছে। এদিকে আমরা দেখি জিয়া তার ফ্রেন্ড লিয়ের সাথে দেখা করার জন্য আসে, আর অনেক বছর পর তারা একসাথে হয়েছে। আর এখানে আমরা আরেকটা কথা জানতে পারি, এই ছেলেটা কলেজ লাইফে জিয়ার ক্রাশ ছিল। এতদিন পরে সে তার সাথে দেখা করে জিয়া তো মহা খুশি হয়। তারপর যখন তার নজর ফ্যাংয়ের দিকে পড়ে, তখন তো সে লুকানোর চেষ্টা করে, আর এটা করতে সে সফলও হয়। এদিকে ফ্যাং তো জিয়ার জন্য ওয়েট করতে থাকে। অনেকক্ষণ পরে যখন জিয়া আসে না, তখন সে এখান থেকে চলে যায়। কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট এখানে জিয়ার লিকে দেখে ফেলে, আর সে তাদের দুজনের ভিডিও করে ফ্যাংকে পাঠিয়ে দেয়। তারপর যখন জিয়া বাসায় আসে, তখন ফ্যাং তো তার উপর অনেক রাগ করে আর বলে, তুমি হলে আমার গার্লফ্রেন্ড, তারপরও কিভাবে অন্য একটি ছেলের সাথে তুমি খাবার খেতে যেতে পারো। জিয়া তখন তাকে সবকিছু খুলে বলে যে সে তার কলেজ লাইফের ফ্রেন্ড, এই জন্য অনেক বছর পর দেখা হওয়ার কারণে আমি তার সাথে ডিনার করেছি। তাছাড়া আমরা দুজন তো সত্যিকারের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, সুতরাং তুমি এতটা রাগ করছো কেন? ফ্যাং তখন এ কথাটা শুনে আরো বেশি রেগে যায়, আর জিয়ার উপর আবারও নিজের অর্ডার চালানো শুরু করে দেয়। এখানে সে জিয়াকে বলে, তুমি এখন আমার জন্য জুস বানাবে। জিয়া ঠিক করে, ঠিক আছে, আমি আজকে তোমার জন্মের জুস খাওয়াবো। তারপর সে জুসের ভিতর কিছু একটা মিশিয়ে যখন ফ্যাংকে দেয়, ফ্যাং মুখে নেওয়ার সাথে সাথে আবারও ফেলে দেয়। আর এটা দেখে দুষ্টু জিয়া তো অনেক বেশি খুশি হয়। যাই হোক, পরের দিন যখন জিয়া রেডি হয়ে কোথাও যাচ্ছিল, তখন এসব কিছু দেখে ফ্যাং এর অনেক জেলাস হতে থাকে। এদিকে জিয়া তো তাকে এটাও বলে যায় না যে সে এখন কোথায় যাচ্ছে। এই কারণে ফ্যাং তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে তাকে ফলো করতে শুরু করে দেয়। ফলো করতে করতে ফ্যাং দেখতে পায় জিয়া আজকেও তার ওই কলেজ ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য এসেছে। এটা দেখে ফ্যাং এর তো এবার ফাটতে থাকে। তারপর সে সারাদিনই তাদের উপর নজর রাখে যে তারা দুজন আবার একজন আরেকজনের ক্লোজ না হয়ে যায়। বেচারা অ্যাসিস্ট্যান্টও বাধ্য হয়ে তার সাথেই থাকতে হয়। তারপর সে দেখতে পায় তারা দুজন খাবার খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে আসে। এখানে তো তার ফ্রেন্ড অনেক রোমান্টিক ভাবে জিয়ার চুলে হাত রাখে। এখন ফ্যাং তাদের দুজনের এই মুহূর্তটা কিভাবে খারাপ করবে সে চিন্তা করে কিছু বাচ্চাদেরকে তাদের কাছে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর তার ফ্রেন্ড যখন একটু সাইডে যায়, তখন জিয়া তার ফোনে অনেকগুলো কল দেখে ফোন ব্যাক করে। এখানে জিয়া ফোনে একজন মহিলার আওয়াজ শুনে একদম আপসেট হয়ে যায়। আসলে এই ফোনটা ছিল তার ফ্রেন্ডের। তখন সে ভাবতে থাকে তার ফ্রেন্ডের হয়তো বা গার্লফ্রেন্ড হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরই তার ফ্রেন্ড এখানে আসে। তখন বারবার তার ফোনে কল আসতে থাকে। এই কারণে সে জিয়াকে এখানে রেখেই চলে যায়। তখনই ফ্যাং এখানে আসে। তাকে দেখে জিয়া বলে, তুমি কি আমার উপর নজর রাখছো নাকি? এই বলে সে তো ড্রিঙ্কস গুলো ফেলে দেয়। তারপর ফ্যাংকে তাকে সামলাতে হয়। অন্যদিকে আমরা জানতে পারি লিয়ার গার্লফ্রেন্ড আসলে অন্য কেউ নয়, বরং ফ্যাং এর মা ছিল। আসলে সে টাকা পয়সার জন্যই তাকে ফাঁসিয়েছে। আর এখান থেকে আমরা এতটুকু জানতে পারি যে ফ্যাং এর মায়ের ক্যারেক্টার অনেকটাই খারাপ ছিল, আর ফ্যাং এর বাবার টাকার জন্য সে এত কিছু করছে। এই কারণে সে তার অ্যাসিস্ট্যান্টকেও নিজের বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে, যাতে সে সময় মতো সবকিছুর সঠিক ব্যবহার করতে পারে। আর হ্যাঁ, জিয়ার এই ফ্রেন্ড কিন্তু ফ্যাং এর বাবার অ্যাসিস্ট্যান্ট ছিল। যাই হোক, তারা দুজন তো প্ল্যান করে রেখেছে যে ফ্যাং এর বাবার থেকে টাকা পয়সা নেওয়ার পর তারা দুজন অ্যাব্রোডে গিয়ে একসাথে থাকবে। এদিকে আমরা দেখতে পাই একসাথে থাকতে থাকতে ফ্যাং আর জিয়ার মধ্যে বন্ডিংটাও অনেকটাই ভালো হয়ে গিয়েছে। তারপর তারা একটা বিষয় ইনভেস্টিগেশন করার জন্য কোম্পানিতে আসে।
তখনই কিছু গার্ডরা তাদেরকে দেখে ফেলে। এই জন্য তারা দুজনেই পালাতে শুরু করে। আর যখন তারা একটা জায়গায় লুকিয়ে পড়ে তখন তারা একজন আরেকজনের অনেকটাই ক্লোজে চলে আসে। এদিকে গার্ডরাও তাদের পাশেই ছিল, কিন্তু সে তাদেরকে দেখতে পায় না। তবে ফ্যাং ঠিক করে যে সে তাদের সাথে ফাইট করবে। এই জন্য যখনই সে বাইরে আসে তখন সে দেখতে পায় যতগুলো গার্ডের কথা সে ভেবেছিল গার্ডরা তার চেয়ে অনেক বেশি। এই জন্য গার্ডরাই তাকে মারতে শুরু করে দেয়। অন্যদিকে জিয়া তো এসব কিছু দেখে সহ্য করতে পারছিল না, এই জন্য সে বাইরে আসে আর ফ্যাংকে প্রটেক্ট করার চেষ্টা করে। ঠিক তখনই ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট কিছু লোকদের নিয়ে এখানে আসে, এই জন্য তারা এই যাত্রায় বেঁচে যায়। তারপর সে জিয়াকে কোলে নিয়ে এখান থেকে যেতে থাকে। বাসায় এসে দেখতে পায় জিয়ার পায়ে অনেক ব্যথা লেগেছে, এই জন্য সে জিয়ার পায়ে মেডিসিন লাগিয়ে দেয়। আর ফ্যাং এর এত টেক কেয়ার দেখে জিয়া তো অনেক খুশি হয়। আর এভাবে ফ্যাং এর প্রতি তার ভালো লাগা বাড়তে থাকে। তারপর যখন সে ফ্যাং এর গায়ে লাঠির দাগগুলো দেখতে পায় তখন তার অনেক কষ্ট লাগে আর সে অনেক যত্ন সহকারে ফ্যাংকেও মেডিসিন লাগিয়ে দেয়। এদিকে জিজি যখন এই ঘটনা জানতে পারে তখন সে ফ্যাংকে দেখার জন্য আসে, কিন্তু ফ্যাং তার সাথে দেখা করে না। যাই হোক, পরের দিন সকালে কোম্পানিতে জিজির সাথে ফ্যাং এর একটা শুটিং ছিল আর এই কারণে তাকে জিজির সাথে ভালো ব্যবহার করতে হয়। তবে এখানে সে এটাও ভাবে যে জিজির সাথে সে এত ভালো ব্যবহার করলে জিয়া আবার জেলাস হবে না তো। তবে আমরা দেখি জিয়া খুশি ছিল, তার কাছে এই ব্যাপারটা একটু খারাপ লাগে না, কারণ সে জানে যে জিজির সাথে শুধুমাত্র কাজের জন্যই সে ভালো ব্যবহার করছে। এভাবেই দিন দিন জিয়া ফ্যাং এর প্রতি আরো অ্যাট্রাক্ট হয়ে পড়ে। এমনকি সে তো আজকে তার ফিলিংসটা কন্ট্রোলই করতে পারছিল না, এই জন্য ফ্যাংকে এসে কিস করতে চায়, কিন্তু ফ্যাং তাকে এটা করতে দেয় না। এদিকে আমরা দেখতে পাই ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট আর জিজি তারা দুজনই অনেকটা কাছাকাছি এসেছে। এখানে অ্যাসিস্ট্যান্ট জিজির অনেক টেক কেয়ার করে, যেটা দেখে জিজির অনেকটাই ভালো লাগে। পরদিন যখন ঘুম থেকে উঠে জিয়া বাহিরে আসে তখন সে দেখতে পায় ফ্যাং তার জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখেছে। এখানে সে অনেক মজা করে খাবার খেতে শুরু করে দেয়। তারপর অফিসে এসে যখন সে ফ্যাংকে দেখতে পায় তখন তো সে লুকিয়ে লুকিয়ে ফ্যাং এর ছবি তুলতে থাকে। কিছুক্ষণ পর ফ্যাং যখন জানতে পারে তার অফিসের স্টাফদের অনেক কাজ করতে হচ্ছে তখন সে ঠিক করে যে সে সব স্টাফদের ট্রিপে নিয়ে যাবে। তারপর সে অফিসের সবার সামনে অ্যানাউন্স করে দেয় যে কালকে সবাই রেডি হয়ে এসে পড়ো, আমরা ট্রিপে যাব। আর তাদের সবার সাথে লিও যাবে। তারপর গাড়িতে যাওয়ার সময় লি যখন জিয়ার ক্লোজ হতে চায় তখন ফ্যাং তাকে জিয়ার ক্লোজে আসতে দেয় না। কিছুক্ষণ পর ফ্যাং আবারও দেখে যে লি লুকিয়ে লুকিয়ে জিয়ার ছবি তুলছে, এই কারণে সে জিয়াকে নিজের কোট দিয়ে কভার করে দেয়। তারপর মাছ ধরার সময়ও লি আর ফ্যাং নিজেদের ভিতরে কম্পিটিশন শুরু করে দেয়। জিয়া তো এখানে শুধুমাত্র ফ্যাংকেই সাপোর্ট করে, এটা দেখে লিয়ার অনেক জেলাস হয়, যা দেখে আমরা এটা বুঝতে পারি যে লিও জিয়াকে পছন্দ করে। এদিকে ফ্যাং এর সৎমা যখন জানতে পারে লি অফিসের স্টাফদের সাথে ট্রিপে এসেছে তখন সেও তাড়াতাড়ি করে এখানে এসে পড়ে। এমনকি সে এখানে এসে যখন লিকে কিস করে তখন তাদের দুজনের এই মুহূর্তটা জিয়া আবার দেখে ফেলে। এর কিছুক্ষণ পর লি জিয়ার কাছে এসে তাকে প্রপোজাল করে আর বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। এখানে জিয়া তাকে পরিষ্কারভাবে মানা করে দেয়। এখন জিয়ার মনের ভিতরে তার জন্য কোনো জায়গাই নেই আর তাদের এই কথাগুলো ফ্যাং শুনে ফেলে। এদিকে আমরা দেখতে পাই ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট জিজির এতটাই কেয়ার করে যে জিজিও বুঝতে পারে যে অ্যাসিস্ট্যান্ট তাকে পছন্দ করে আর এখন আস্তে আস্তে সেও অ্যাসিস্ট্যান্টকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে আমরা দেখি জিয়া আজ অফিসে আসেনি, এই জন্য ফ্যাং বাসায় এসে তাকে বলে তুমি এতটা আপসেট কেন, আর জানো আমি তোমাকে নিয়ে কতটাই চিন্তায় ছিলাম। এসব কিছু বলে সে এখান থেকে চলে যায়। এখানে জিয়া বুঝতে পারে যে ফ্যাংও তাকে ভালোবাসে, এটা ভেবে সে অনেক খুশি হয়। যাই হোক, পরের দিন কোম্পানিতে সব কর্মচারী অনেক এক্সাইটেড ছিল, কারণ আজকেই প্রজেক্ট পাওয়ার ফাইনাল দিন ছিল। এদিকে ফ্যাং এর তেমন কোনো রিয়াকশনই ছিল না। সে ভাবতে থাকে আমি প্রজেক্টটা পাবো তো। তারপর আমরা দেখি সে প্রজেক্টটা পায় না, এই কারণে তার বাবার লোকেরা এসে জিয়ার ফার্মটা ভেঙে ফেলার প্রস্তুতি নেয়। তবে এই বিষয়টা নিয়ে আন্টি অনেকটাই পেরেশানি ছিল, সে বুঝতে পারছিল না এখন সে কি করবে। তখন এখানে জিয়া এসে তাদেরকে আটকানোর চেষ্টা করে। ঠিক তখনই লোকগুলোর কাছে একটা কল আসার কারণে তারা সবাই এখান থেকে চলে যায়। আসলে ফ্যাংই তার বাবাকে দিয়ে এটা করিয়েছে আর সে নিজে কোম্পানি থেকে রিজাইন দিয়ে দেয়, কারণ সে চ্যালেঞ্জে হেরে গিয়েছে।
তারপর যখন জিয়া জানতে পারে যে ওই লোকগুলোকে এখান থেকে ফ্যাংই ভাগিয়েছে, তখন তো সে ফ্যাংকে এসে জড়িয়ে ধরে। আর এখানে সে এটাও জানতে পারে যে ফ্যাং কোম্পানি থেকে রিজাইন নিয়েছে। আর এখন এজন্য জিয়া সবসময় ফ্যাংকে খুশি রাখার চেষ্টা করে আর বলে, তুমি এখনো হেরে যাওনি, তুমি একদিন না একদিন অবশ্যই সফল হবে। এখানে ফ্যাং তো জিয়াকে তার প্রতি এত কেয়ার দেখে নিজের গার্লফ্রেন্ড হওয়ার কথা বলে, যা শুনে জিয়াও একদম অবাক হয় আর কোনো আনসার না দিয়ে এখান থেকে দৌড়াতে শুরু করে। কিন্তু তার হাসি দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে সে ফ্যাংয়ের কথায় রাজি ছিল। এর পরের সিনে জিয়া ফ্যাংকে নিয়ে তার ফার্ম হাউসে আসে আর সে এখানে এসে ফ্যাংকে তার ছোটবেলার সবকিছু বলতে থাকে, যে কিভাবে তার মা চলে যাওয়ার পর তার বাবা তাকে বড় করেছে, এমনকি কিছুদিন পর তার বাবাও তাকে রেখে চলে গিয়েছে, তারপর থেকে সে তার আন্টির কাছেই বড় হয়েছে। এসব কিছু বলতে বলতে হুট করে তার নজর একটা ইঁদুরের উপর পড়ে, যেটা দেখে সে তো ভয় পেয়ে একদম ফ্যাংয়ের কোলে এসে তাকে জড়িয়ে ধরে। আর এই দৃশ্যটা আন্টি আবার দেখে ফেলে। তারপর যখন সে জিয়াকে জিজ্ঞাসা করে, তখন জিয়া বলে, ও আসলে জু গ্রুপের, কিন্তু এটা নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, কারণ ও তার কোম্পানি থেকে রিজাইন দিয়েছে আর সেই আমাদের ফার্ম হাউসটা ভাঙা থেকে বাঁচিয়েছে। আর এখন থেকে সে এখানেই থাকবে। আর যেহেতু ফার্মটা সে বাঁচিয়েছে, এই কারণে আন্টিও তাকে থাকার পারমিশন দিয়ে দেয়। যাই হোক, পরের দিন তারা ফার্ম হাউসে কাজ করতে থাকে। এখানে কাজ করতে করতে তারা দুজন নিজেদের ভিতরে অনেক মজা করে, এভাবেই সময়গুলো কাটতে থাকে। তারপর আমাদের অফিসের দৃশ্য দেখানো হয়। এখানে ফ্যাংয়ের বাবা জানতে পারে যে ফ্যাং চ্যালেঞ্জটাতে জিতে গিয়েছিল, কিন্তু তার সৎ মায়ের জন্য সে হেরেছে। এই জন্য সে তার ওয়াইফের সাথে অনেক রাগারাগি করে, এমনকি তিনি তো ফ্যাংয়ের সৎ মাকে ভাইস প্রেসিডেন্টের পদ থেকেও সরিয়ে দেয় আর বলে, আমি কখনোই ভাবিনি যে তুমি এরকম করবে। এসব কিছু শুনে ফ্যাংয়ের সৎমা ফ্যাংয়ের বাবাকে একটা অ্যাক্সিডেন্ট নিয়ে ব্ল্যাকমেল করতে থাকে। তখন ফ্যাংয়ের বাবা আরো বেশি রেগে গিয়ে ফ্যাংয়ের সৎমায়ের গলা ধরে বলে, তুমি কি ভেবেছো আমি ওই অ্যাক্সিডেন্ট নিয়ে এখনো পড়ে আছি আর তুমি আমাকে ওইটা নিয়ে এখনো ব্ল্যাকমেল করবে? তুমি এখন ভালো করে শুনে রাখো, আমার ওই অ্যাক্সিডেন্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এখানে তার রিয়াকশন দেখে পুরোপুরি বোঝা যাচ্ছিল যে সে যতই মুখে বলুক অ্যাক্সিডেন্ট নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এই অ্যাক্সিডেন্ট নিয়ে সে অনেক চিন্তিত ছিল। আর এ বিষয়ে আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, তারপর আমরা দেখি তিনি তার ছেলের সাথে দেখা করার জন্য আসে আর বলে, তোমার এখন আবারও কোম্পানিতে ফিরে যাওয়া উচিত, আমি সবকিছু জানতে পেরেছি আর তুমি এখন আমাদের কোম্পানিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে জয়েন করবে। আজকের রাতে আমি তোমাকে আর তোমার গার্লফ্রেন্ড সুজিনকে ডিনারে ইনভাইট করলাম। তারপর রাতে ফ্যাং জিয়াকে নিয়ে ডিনারে আসে আর এখানে আমরা ফ্যাংয়ের সৎ ভাইকে দেখতে পাই। তারপর তারা সবাই মিলে ডিনার করতে থাকে। ফ্যাংয়ের বাবা এখন চাইছে ফ্যাং যেন তাড়াতাড়ি সুজিনকে বিয়ে করে নেয়। তখনই ফ্যাংয়ের কাছে হসপিটাল থেকে ফোন আসে আর বলে গ্র্যান্ডপার কন্ডিশন অনেক খারাপ। এটা শুনে তারা সবাই তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে। এখানে এসে তারা দেখতে পায় আগের চেয়ে গ্র্যান্ডপার কন্ডিশন কিছুটা ভালো হয়েছে। তারপর আমাদেরকে গ্রামের দৃশ্য দেখানো হয়। অনেক বছর পর জিয়ার বাবা এখানে ফিরে এসেছে আর সে এখানে এসে জিয়াকে কল দিয়ে তার সাথে দেখা করার জন্য বলে। জিয়া তাড়াতাড়ি করে তার বাবার সাথে দেখা করার জন্য আসে, কিন্তু সে তার বাবার উপর অনেক রেগেছিল, কারণ ছোটবেলায় তার বাবা তাকে রেখে চলে গিয়েছিল। আন্টিও জিয়ার বাবাকে মারার জন্য দৌড়াতে থাকে। অন্যদিকে আমরা দেখি জিজি বুঝতে পারে যে তার ভিতরে ফ্যাংয়ের অ্যাসিস্ট্যান্টের জন্য ফিলিংস কাজ করছে, এই কারণে সে তাকে বয়ফ্রেন্ড বানিয়ে নেয়। এইসব কিছু দেখে অ্যাসিস্ট্যান্ট তো খুশি হওয়ার সাথে সাথে অনেক অবাকও হয়। যাই হোক, তারপর আমাদেরকে পরের দিনের সকালের দৃশ্য দেখানো হয়। জিয়ার বাবা তার জন্য অনেকগুলো গিফট নিয়ে এসেছে। এখানে তিনি জিয়াকে একটি বিয়ের ড্রেসও গিফট করে আর বলে, এটা আমি স্পেশালি তোমার জন্য নিচ্ছি, আমি জানতে পেরেছি তুমি খুব তাড়াতাড়ি নাকি একটি ছেলেকে বিয়ে করছো। পরের দিন আমাদেরকে দেখানো হয় জিয়া নিজের ওয়েডিং ড্রেস কেনার জন্য এসেছে আর তাকে এখানে ফ্যাংয়ের সৎমা নিয়ে এসেছে। এখানে ফ্যাং তো জিয়াকে ওয়েডিং ড্রেসে দেখে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ জিয়াকে দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল। এদিকে জিয়ার বাবা যখন জানতে পারে তার মেয়ে নিজের ওয়েডিং সিলেক্ট করেছে, তখন তিনি তাড়াতাড়ি করে তার কাছে আসে। এখানে তার বাবার কথা শুনে আমরা জানতে পারি এখানে তার মেয়ের জন্য তিনি আসেনি। তার এখানে আসার আসল কারণ হলো সে তার ফার্ম হাউসটি বিক্রি করে টাকা নিতে এসেছে।
অন্যদিকে আমরা দেখি ফ্যাং এর বাবা ফ্যাংকে আবারও কোম্পানিতে নিয়ে আসে আর বলে, তুমি এখন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। তারপর অফিসের সব কর্মচারীরা ফ্যাংকে অনেক সুন্দরভাবে ওয়েলকাম করে আর আবারও তারা ফ্যাংকে পেয়ে অনেক খুশি হয়। তারপর ফ্যাং জিয়াকে নিয়ে আবারও গ্র্যান্ডপাকে দেখার জন্য আসে। তার শরীরের অবস্থা আবারও খারাপ হয়েছে। এখানে ফ্যাং তো তার গ্র্যান্ডপাকে নিয়ে অনেক চিন্তা করছিল আর ভাবছিল তার গ্র্যান্ডপা কবে পুরোপুরি সুস্থ হবে। তারপর আমরা দেখি কোম্পানিতে একজন অপরিচিত লোক ফ্যাংকে একটা প্রজেক্ট দেওয়ার জন্য আসে আর বলে, তুমি কি জানো জিয়ার বাবা আমাকে তার ফার্ম হাউসটি বিক্রি করে দিয়েছে আর সে আমার থেকে সব টাকাও নিয়ে নিয়েছে। এটা শুনে ফ্যাং তো একদম সারপ্রাইজ হয়ে যায় আর ভাবতে থাকে এরকমটা হতেই পারে না। এর পরের সিন আমরা দেখতে পাই ফ্যাং জিয়ার বাবার সাথে দেখা করার জন্য আসে আর বলে, আপনি আমাদের সাথে কন্ট্রাক্টে আছেন, এই জন্য আপনি চাইলেও ফার্ম হাউসটা বিক্রি করতে পারবেন না। আপনি যদি এরকম কিছু ভাবেন তাহলে আমি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। এখানে ফ্যাং তার সাথে কথা বলে বুঝতে পেরেছে যে তার মেয়েকে সে একটুও ভালোবাসে না। তারপর ফ্যাং তাকে বলে, আপনার যদি টাকা দরকার হয় তাহলে আপনি আমার থেকে টাকা নিতে পারেন। তারপর সে জিয়াকে নিয়ে একটি জায়গায় আসে। এখানে তারা দুজন খুবই সুন্দর কিছু সময় কাটায়। তবে ফ্যাং জিয়াকে তার বাবার ব্যাপারে এখনো কিছুই বলেনি, কারণ জিয়া তো তার বাবাকে অনেক ভালোবাসে। যাই হোক, ফ্যাং অনেক ভেবেচিন্তে নিজে ফার্ম হাউসটা কেনার সিদ্ধান্ত নেয়। তারপর যখন ওই লোকটা আসে তখন সে টাকা পয়সা দিয়ে ফার্ম হাউসটাকে নিজের নামে করে নেয়। তারপর সে জিয়ার সামনেই তার বাবার সমস্ত সত্য প্রকাশ করে দেয় আর বলে, এরপর থেকে আপনি কখনোই জিয়াকে আর ডিস্টার্ব করবেন না। এমনকি ফ্যাং তো এই ফার্ম হাউসটা জিয়ার নামেই করে দেয় আর সে তার কপালে চুমু দিয়ে বলে, তোমার এখন আর এসব নিয়ে চিন্তা করতে হবে না, সবকিছু আমি ঠিক করে দিব। আর তুমি এটাও মনে রেখো, তোমার বাবা তোমার লাইফে থাকুক বা না থাকুক, আমি যতদিন বেঁচে আছি আমি সবসময় তোমাকে প্রটেক্ট করব। এদিকে ফ্যাং এর বাবা চাচ্ছিল ফ্যাং আর সুজিনের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। এই কারণে তিনি সুজিনের বাবাকে কল দেয় এবং ওনাকে তিনি তার ছেলে এবং সুজিনের বিয়ের ব্যাপারে কথা বলতে থাকে। যা শুনে সুজিনের বাবা বলে, আমার মেয়ে আগামীকাল জার্মানি থেকে আসবে আর ও আসার পরই আমরা বসে কোনো একটা সিদ্ধান্ত নিব। এটা শুনে ফ্যাংয়ের বাবা তো একদম অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, সুজিন যদি এখনো জার্মানিতেই থাকে তাহলে এখানে ফ্যাংয়ের সাথে যে আছে সে আসলে কে? তারপর যখন কোম্পানিতে জিজি সবাইকে বলে আমি অ্যাসিস্ট্যান্টের গার্লফ্রেন্ড, তখন এসব কিছু শুনে অফিসের সব কর্মচারীরা তো পুরোই শকড হয়ে যায়। তবে ফ্যাং আর জিয়ার কাছে এই বিষয়টা অনেক ভালো লাগে, তারা খুব খুশি হয়। তারপর জি আর জিজি মিলে শপিং করার জন্য আসে। শপিং মলের বাইরে আমরা সুজিনকে দেখতে পাই, এর মানে সে এখন জার্মানি থেকে এখানে এসেছে। শপিং মলে ঢুকে সে যে ড্রেসটা পছন্দ করে সে ড্রেসটা জিয়া অলরেডি বুকিং করে ফেলেছে। আর এখন জিয়া যখন দেখে সুজিনেরও এই ড্রেসটা পছন্দ হয়েছে তখন জিয়া তার ড্রেসটা সুজিনকে গিফট করে দেয়। তারপর যখন সুজিন এই ড্রেসটা পরে বাইরে আসে তখন কিছু কিডন্যাপাররা তাকে এখান থেকে নিয়ে চলে যায়। এর পরের সিনে আমরা ফ্যাংয়ের সৎমাকে দেখতে পাই, সে লিয়ার সামনে কাঁদতে কাঁদতে বলে, দেখো সুজিনকে কিছু লোক কিডন্যাপ করে নিয়ে গিয়েছে আর তারা আমাকে এই ছবিটা পাঠিয়েছে, এমনকি তারা আমার কাছে টাকাও চাচ্ছে। এখন আমি এই টাকাগুলো কোথায় থেকে ম্যানেজ করব? আসলে সৎমা নিজেই এই কাজটা করিয়েছে আর সে জিয়া ভেবে ভুলে সুজিনকে উঠিয়ে নিয়ে গিয়েছে, কিন্তু সে এখনো জানে না যে সে আসল সুজিনকে উঠিয়ে নিয়েছে। তারপর সে লিকে বলতে থাকে, দেখো এখন তুমি যদি কিছু করতে পারো তাহলে তুমি করো। লি এই ব্যাপারটা নিয়ে অনেক চিন্তায় ছিল, এমনকি সে তাড়াতাড়ি করে জিয়াকে ফোন করে। জিয়া ফোনটা না ধরলে সে আরো বেশি চিন্তায় পড়ে যায়। তারপর সে জিয়াকে খুঁজতে শুরু করে দেয়। এদিকে আমরা দেখতে পাই এই কিডন্যাপিং এর ছবিটা ফ্যাংকেও কেউ পাঠিয়েছে। এটা দেখে সেও তাড়াতাড়ি করে কিডন্যাপারদের ঠিকানা বের করে বেরিয়ে পড়ে সেখানে যাওয়ার জন্য। আর এখানে এসে ফ্যাং তো কিডন্যাপারদের অনেক মারধর করতে থাকে আর বলতে থাকে, তোমাদের এত বড় সাহস, তোমরা আমার গার্লফ্রেন্ডকে কেন কিডন্যাপ করলে? তারপর যখন সুজিনের মুখ থেকে মাস্কটা সরায় তখন তো সে তাকে দেখে একদম সারপ্রাইজ হয়ে যায়। এদিকে আমরা জিয়াকে একটা স্পাতে দেখতে পাই, সে এখানে জিজির সাথে এসেছিল। তখনই ফ্যাং তাকে কল দিয়ে জিজ্ঞাসা করতে থাকে, তুমি এখন কোথায় আছো? জিয়া বলে, আমি তো স্পাতে আছি। তখন সে তাড়াতাড়ি করে জিয়ার সাথে দেখা করার জন্য আসে আর সে এখানে এসে জিয়াকে জড়িয়ে ধরে। ফ্যাংকে এতটা চিন্তিত অবস্থায় দেখে জিয়া তাকে সান্ত্বনা দিয়ে বলে, কি হয়েছে তোমার? তুমি এত ইমোশনাল হয়ে যাচ্ছ কেন? এদিকে লিতো অনেক খোঁজাখুঁজির পরও জিয়াকে খুঁজে পায় না।
তবে সে ওই লোকটাকে ঠিকই ধরে ফেলে, যে কিনা জিয়াকে কিডন্যাপ করার বদলে ভুলে সুজিনকে কিডন্যাপ করেছে। অন্যদিকে ফ্যাংয়ের বাবা জিয়ার সবকিছু জেনে গিয়েছিল যে সে সুজিন না বরং জিয়া। এই কারণে সে চায় ফ্যাং যেন এখন জিয়ার সাথে রিলেশনশিপটা শেষ করে দেয়, কারণ সে এই মেয়েকে তার ছেলের বউ হিসেবে কখনই মেনে নিবে না। কিন্তু ফ্যাং তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে আমার এই বিষয়ে কোনো সমস্যা নেই, আর আমি আগে থেকেই জানতাম যে ও সুজিন না, ও হলো জিয়া। আর জিয়া জানার পরেই আমি তাকে ভালোবেসেছি। পরের সিনে আমরা ফ্যাংয়ের বাবাকে রিয়েল সুজিনের সাথে দেখা করতে দেখি। এখানে সুজিনকে ওই রিসোর্টের প্রজেক্টের কাজ করার ব্যাপারে বলে, কারণ তিনি চাইছিলেন সুজিন যেন তার ফ্যামিলির সাথে ক্লোজ হয়। সুজিনও এই কাজটা করতে রাজি হয়। তারপর ফ্যাং আর জিয়া অনেক সুন্দর একটা জায়গায় আসে। এখানে এসে ফ্যাং জিয়াকে বলে, দেখো আমি তোমাকে ভালোবাসি, এই জন্য আমি তোমাকে কখনই আমার লাইফ থেকে হারাতে চাই না। ফ্যাং এর মুখে এসব কথা শুনে জিয়াও অনেক খুশি হয়, আর তারা একে অপরের অনেকটা ক্লোজে এসে রোমান্টিক একটা কিস করে। তারপর আমরা সুজিনকে কোম্পানিতে দেখতে পাই। সে এখানে এসে নতুন প্রজেক্ট নিয়ে ফ্যাংয়ের সাথে কাজ করবে, আর এই বিষয়টা নিয়ে সে অনেকটাই এক্সাইটেড ছিল। এখন কাজের জন্য সে যেহেতু এখানে এসেছে, এই জন্য ফ্যাং এখানে তার সাথে ভালোভাবেই কথা বলে। তারপর সে সুজিনকে নিয়ে এসে সব কর্মচারীদের সাথে পরিচয় করিয়ে দেয়। এমনকি সে তো জিয়ার সাথে তার পরিচয় করিয়ে দিয়ে বলে, জিয়া হলো আমার গার্লফ্রেন্ড। এদিকে আমরা লিকে দেখতে পাই লি ওই কিডন্যাপারকে ধরে ফেলেছে, আর সে ভাবতে থাকে জু ফ্যামিলির সাথে তার কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে। এই জন্য লি কিডন্যাপারকে বলে, তুমি যা যা জানো সব ইনফরমেশন আমাকে দাও। কিন্তু কিডন্যাপার তাকে কিছুই বলে না। অন্যদিকে অফিসে এসে সুজিন বুঝে যায় ফ্যাং জিয়াকে অনেক ভালোবাসে, কিন্তু সে এই বিষয়টা নিয়ে তেমন কোনো চিন্তা করে না। তারপর সুজিন জিয়াকে নিজের সাথে করে ঘোরার জন্য নিয়ে আসে। এখানে জিয়া যখন পড়ে যেতে নেয়, তখন সুজিন তার হাত ধরে বাঁচানোর চেষ্টা করে, আর এটা করতে গিয়ে সে নিজে একটু নিচে পড়ে যায়। কিছুক্ষণ পরেই ফ্যাং তাদের দুজনকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়ে। সে যখনই সুজিনকে দেখে যে সে পায়ে ব্যথা পেয়েছে, তখন সে তাকে কাঁধে করে এখান থেকে নিয়ে যেতে থাকে। আর সুজিন ফ্যাংকে তাকে এভাবে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। তারপর যখন সে জিয়ার টেক কেয়ার করছিল, তখন সুজিন এটা দেখে বুঝতে পারে আমি শুধুই এই কাপলদের মাঝখানে ঝামেলা করছি, ওরা তো একজন আরেকজনকে অনেক ভালোবাসে। তারপর আমাদেরকে অফিসের দৃশ্য দেখানো হয়। এখানে ফ্যাংয়ের বাবা তার অ্যাসিস্ট্যান্ট লিয়ের টাই দেখে কিছুটা সন্দেহ করে, কারণ এরকম একটা টাই তার ওয়াইফ তাকেও গিফট করেছে। এই কারণে সে একজন লোককে ভাড়া করে যাতে সে তার ওয়াইফ আর অ্যাসিস্ট্যান্ট লিয়ের উপর নজর রাখে। এদিকে অফিসের মধ্যে জিয়া তো ফ্যাং আর সুজিনকে একসাথে দেখতে পায়। এখানে সুজিন ফ্যাং এর টেক কেয়ার করছিল। এইসব দেখে সে অনেকটাই আপসেট হয়, আর ভাবে হয়তোবা সে ফ্যাংকে ডিজার্ভ করে না। এমনকি রাতে তো ফ্যাং এর বাবা জেনে বুঝেই তাদের দুই ফ্যামিলির ভিতরে ডিনারের আয়োজন করে। আর এখানে এসে ফ্যাং এর বাবা প্রজেক্টের কথা বাদ দিয়ে সুজিন আর ফ্যাং এর বিয়ের কথাই বলতে থাকে। তখন সুজিনের বাবা বলে, হ্যাঁ এটা হলে তো আমাদের বিজনেস আরো সামনের দিকে এগিয়ে যাবে। তখনই আমরা দেখতে পাই জিয়ার কাছে একটা কল আসে। ফোনের মধ্যে কেউ একজন বলে, প্রেসিডেন্টের একটা ফাইল লাগবে, এই জন্য তোমাকে যে অ্যাড্রেস বলা হয় তুমি ওই অ্যাড্রেসে ফাইল নিয়ে চলে এসো। জিয়া যখন ফাইল নিয়ে এখানে আসে, তখন সে দুই ফ্যামিলিকে একসাথে অনেক এনজয় করে ডিনার করতে দেখে। আর এসব দেখে এখানে জিয়া আবারও হতাশ হয়, আর সে দুই ফ্যামিলির কথা শুনেও বুঝতে পারে আজ নয়তো কাল ফ্যাং হয়তোবা সুজিনকে বিয়ে করবে। আর এমনি তো আমি হয়তোবা তার কাছে এতটা গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ সুজিন। তারপর ফ্যাং যখন বাসায় আসে, তখন সে বাসায় ঢুকার সাথে সাথে জিয়াকে জড়িয়ে ধরে, কারণ সে আসলেই জিয়াকে অনেক বেশি ভালোবাসে। আর এখানে জিয়া ফ্যাংকে বুঝতেই দেয় না যে সে আজকে সারাদিন কি দেখেছে। তারপর যখন ফ্যাং এর সৎমা অ্যাসিস্ট্যান্ট লিয়ের সাথে দেখা করার জন্য আসে, তখন সে এখানে তার হাজবেন্ডকে দেখে তো একদম সারপ্রাইজড হয়ে যায়। আর এখানে ফ্যাং এর বাবা সবকিছু ধরে ফেলে। এই বিষয়গুলো নিয়ে ফ্যাং এর বাবা তার উপর অনেক রেগে যায়, এমনকি তিনি তো তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবে। এদিকে আমরা দেখতে পাই কিডন্যাপাররাও মুখ খুলে ফেলেছে। সে অ্যাসিস্ট্যান্ট লিকে জু ফ্যামিলির একটা সিক্রেট বলতে থাকে। এখানে সে বলে, আজ থেকে অনেক বছর আগে মিস্টার জু তার বড় ভাই আর ভাবিকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছিল। তবে ওই অ্যাক্সিডেন্টে তাদের ছেলে রেন্ট বেঁচে গিয়েছিল। তারপর সে আবারও অ্যাক্সিডেন্ট করিয়ে রেন্টকেও মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু এখনো পর্যন্ত সে এ ব্যাপারে কিছুই জানে না যে ওই অ্যাক্সিডেন্টে রেন্ট না
বরং তার ছেলে ফ্যাংই মারা গিয়েছে। এর মানে এখন যে কোম্পানি সামলাচ্ছে সে তার ভাইয়ের ছেলে র্যান্ড। এমনকি এই ব্যাপারগুলো এখনো সে জানে না। তারপর অ্যাসিস্ট্যান্ট জিয়ার কাছে এসে তাকে সবকিছু খুলে বলে যে তুমি যাকে ফ্যাং ভাবছো সে আসলে র্যান্ড। এইসব কিছু শুনে জিয়া তো একদম হতভম্ব হয়ে যায়, আর সে কিছু বলার আগেই অ্যাসিস্ট্যান্ট এখানে বেহুশ হয়ে যায়। এই জন্য জিয়া তাড়াতাড়ি লিকে নিয়ে হসপিটালে আসে। কিছুক্ষণ পর হসপিটালে ফ্যাংয়ের বাবা তার সঙ্গে দেখা করার জন্য আসে। এখানে এসে তিনি তাকে বলে তোমার আর কিছু লুকানোর দরকার নেই, আমি তোমার ব্যাপারে সবকিছুই জেনে গিয়েছি। তুমি আর আমার ওয়াইফ মিলে যা যা করেছ এসব কিছু আমি তোমাদের থেকে একদমই আশা করিনি, কারণ আমি সব থেকে বেশি তোমাকে বিশ্বাস করতাম। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে ব্ল্যাকমেল করে বলে আপনার সব থেকে বড় সিক্রেট এখন আমি জেনে গিয়েছি। আপনি যখন অ্যাক্সিডেন্ট করিয়েছিলেন তখন থেকেই আমি আপনাদের ব্যাপারে সবকিছু জানি। এসব কিছু শুনে ফ্যাংয়ের বাবা তো একদম অবাক হয়ে যায়। তারপর আমাদেরকে অফিসের দৃশ্য দেখানো হয়। এখানে জিয়া ফ্যাংকে ইগনোর করতে শুরু করে। সে তাকে লিফটে দেখে এখান থেকে চলে যেতে চায়, তবে তার ফ্রেন্ড তখন পিছন থেকে ধাক্কা দিয়ে ফ্যাংয়ের বুকে পাঠিয়ে দেয়। এখানে যখন লিফট উপরে আসে তখন সে ফ্যাংকে ইগনোর করে এখান থেকে চলে যায়। তারপর দুপুরে যখন ফ্যাং তার সাথে কথা বলার জন্য আসে তখনও সে এখান থেকে চলে যায়। এদিকে ফ্যাং তো ভাবতে থাকে জিয়ার আবার কি হলো, সে আমার সাথে এরকম কেন করছে। অন্যদিকে আমরা বাসায় ফ্যাংয়ের বাবাকে দেখতে পাই। সে এখানে এসে তার ওয়াইফকে অনেকগুলো কথা শোনায় আর বলে তুমি আমাকে সত্যি সত্যি খুলে বলো, ওই কিডন্যাপারকে তুমি কোথায় রেখেছো? আমি জানতে পেরেছি কেউ একজন ওই কিডন্যাপারকে ধরে ফেলেছে, আর এই সব কিছুর পিছনে অবশ্যই তুমি আছো। কিন্তু তার ওয়াইফ এখানে তাকে কিছুই বলে না। এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, আর নিচ থেকে তাদের ছোট ছেলে সবকিছু শুনছিল। আর এসব দেখে এই ছোট বাচ্চাটা তো অনেক ভয় পেয়ে যায়, এই জন্য সে বাসা ছেড়ে চলে যায়। তারপর যখন তার মা এই বিষয়টা জানতে পারে তখন সে তার বাচ্চাকে নিয়ে অনেক চিন্তা করতে থাকে আর রাস্তায় বের হয় তার ছেলেকে খোঁজার জন্য। অন্যদিকে আমরা ফার্মে তাদের তিনজনকে দেখতে পাই। এখানে ফ্যাং শুধু জানতে চায় জিয়া তার উপরে কেন রেগে আছে। অন্যদিকে ফ্যাংয়ের ছোট ভাই সুজা ফার্মে চলে আসে। এখানে জিয়া তার সম্পূর্ণ খেয়াল রাখে। এখানে ফ্যাং তো তার ছোট ভাইকে দেখে অবাক হয় আর বলে সে কিভাবে এখানে আসলো। কিছুক্ষণ পর আমরা এখানে তার মাকেও দেখতে পাই। এখানে এসে তিনি তার ছেলের খেয়াল রাখার জন্য জিয়াকে ধন্যবাদ জানাতে চায়, তবে কিছু একটা ভেবে সে জিয়াকে তেমন কিছুই বলে না। তার কিছুক্ষণ পরই বাহিরে অনেক বৃষ্টি শুরু হয়ে যায়, এই কারণে সবাই আর এখান থেকে যেতে পারে না। তারপর আমরা এখানে অ্যাসিস্ট্যান্টকেও দেখতে পাই। তখনই জিয়ার জিজি অ্যাসিস্ট্যান্ট আর ফ্যাংয়ের সৎমায়ের রিলেশনের ব্যাপারে সবকিছু জেনে যায়, কিন্তু তারপরও সে এখানে কাউকেই কিছু বলে না। তারপর সবাই মিলে ডিনার করতে থাকে। পরের দিন কোম্পানিতে আমরা ফ্যাংয়ের সাথে সুজিনকে দেখতে পাই। এখানে ফ্যাংকে গুড বাই বলার জন্য সে এসেছিল। তারপর সে বলে আমি আবারও জার্মানি চলে যাব, তবে ভবিষ্যতে আমরা কাজের জন্য আবারও এক হব। এর মাধ্যমে তারা দুজন একজন আরেকজনের ভালো ফ্রেন্ড হয়ে যায়। এদিকে ফ্যাংয়ের সৎমা ভাবতে থাকে সে লিয়ের সাথে অ্যাব্রোডে চলে যাবে। তারপর যখন সে গাড়িতে করে যাচ্ছিল তখনই হুট করে তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এমনকি এই অ্যাক্সিডেন্টে সে তো মারা যায়। তারপর আমরা দেখি জার্মানি যাওয়ার আগে সুজিন জিয়ার সাথে দেখা করার জন্য আসে। এদিকে ফ্যাংয়ের সৎমায়ের খবর শুনে লি কষ্ট পাওয়ার বদলে বরং খুশি হয়, আর এখান থেকে আমরা জানতে পারি তার অ্যাক্সিডেন্ট আসলে সেই করিয়েছে। এর কারণ হলো সে ফ্যাংয়ের সৎমায়ের থেকে যা যা নেওয়ার সেগুলো নিয়ে ফেলেছে। এদিকে আমরা দেখতে পাই ফ্যাংয়ের গ্র্যান্ডপা মারা গিয়েছে। এই নিউজটা যখন ফ্যাং জানতে পারে তখন সে অনেক কষ্ট পায়, কারণ তার গ্র্যান্ডপা তাকে অনেক বেশি ভালোবাসতো। এখন তাকে এভাবে কষ্ট পেতে দেখে জিয়া এসে সান্ত্বনা দেয়। তারপর আমরা দেখতে পাই বাসায় এসে জিয়া ফ্যাংয়ের অনেক টেক কেয়ার করে, কারণ জিয়াও তো তাকে অনেক ভালোবাসে, আর তার কাছে এগুলো কোনো ম্যাটার করে না যে এটা ফ্যাং নাকি র্যান্ড। সে শুধুমাত্র সবসময় তার সাথেই থাকতে চায়। পরের দিন আমরা দেখতে পাই ফ্যাং জিয়াকে নিয়ে তার এক আন্টির কাছে আসে, আর সে অন্য কেউ নয় বরং ফ্যাংয়ের মা ছিল। তারপর যখন ফ্যাংয়ের বাবা জানতে পারে তার কোম্পানিতে তার এক্স ওয়াইফ এসেছে তখন সে তার উপর অনেক বেশি রেগে যায়। তবে তিনি এখানে এই বিষয়টা একদমই বুঝতে পারছিল না যে এখানে সবকিছু লাইভ হচ্ছে, আর এখন এখানে তাদের সব সিক্রেটই ফাঁস হয়ে যায়। আসলে সে ফ্যাংয়ের মাকে এই জন্যই বিয়ে করেছিল যাতে অনেক সম্পত্তি পায়, এমনকি ওই সব কিছুর মাধ্যমে সে তার কোম্পানিকে দাঁড় করিয়েছিল। এদিকে এসব কিছু যখন অফিসের কর্মচারীরা দেখে তখন তো সবাই একদম সারপ্রাইজড হয়ে যায়। এইসব বিষয় বুঝতে পেরে
ফ্যাংয়ের বাবা নিজেকে হসপিটালে ভর্তি করিয়ে নেয় যাতে অফিসের কেউ তাকে ধরে না ফেলে। তারপর ফ্যাং তার সাথে দেখা করার জন্য হসপিটালে আসে। সেখানে র্যান্ট হয়ে আসে আর বলতে থাকে, আপনি অনেক বছর আগে যে অ্যাক্সিডেন্ট করিয়েছিলেন তখন আপনি ভেবেছিলেন যে আপনি র্যান্টকে মেরে দিয়েছেন, কিন্তু আপনি তো র্যান্টকে না বরং ফ্যাংকে মেরে দিয়েছেন। আর এই বিষয়টা আপনি এখনো জানেন না যে ওই গাড়িতে র্যান্ট না বরং আপনার ছেলে ফ্যাংই ছিল। আর ওই অ্যাক্সিডেন্টে আপনার ছেলে ফ্যাংই মারা গিয়েছে আর আমি বেঁচে গিয়েছিলাম। তারপর ফ্যাংয়ের মা আমার সার্জারি করিয়ে ফ্যাংয়ের চেহারা দিয়ে দিয়েছিল যাতে আমি সবকিছুর প্রতিশোধ নিতে পারি। আর আপনি কি ভেবেছেন সব প্রপার্টি আপনি পেয়ে যাবেন? না, আপনার মন মতো কিছুই হবে না। এসব কিছু শুনে ফ্যাংয়ের বাবা তো একদম শকড হয়ে যায়। সাথে তিনি অনেক ইমোশনাল হয়ে ভাবতে থাকে, আমি নিজের হাতে নিজের ছেলেকে কিভাবে মারতে পারলাম। এখন তার কাছে এসব ভাবা ছাড়া আর কিছুই করার ছিল না। যাই হোক, পরের দিন অফিসে ফ্যাংয়ের বাবা একটা মিটিং এর ব্যবস্থা করে। তখন এখানে র্যান্টার তার আন্টি আসে, মানে ফ্যাংয়ের আসল মা আর কি। এমনকি তারা তাদের সব কুকর্ম শেয়ার হোল্ডারদের বলে দেয়। এই কারণে সবাই বলে এখন তাহলে ফ্যাংয়ের বাবা প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। এই কারণে সবাই মিলে সিদ্ধান্ত নেয় তাকে এখন পুলিশে ধরিয়ে দেওয়া হবে। এসব কিছু লিও শুনতে পায়। এখন সেও তার সব ভুল বুঝতে পারে। এসব কিছুর কারণে তাকেও জেলে যেতে হবে। তারপর তাদের দুজনকে পুলিশে দেওয়ার পর অফিসের সব কর্মচারীরা র্যান্টকেই প্রেসিডেন্ট বানিয়ে ফেলে আর খুব সুন্দরভাবে ওয়েলকাম করে। আর আজকে থেকে ফ্যাং মানে র্যান্টই হলো কোম্পানির প্রেসিডেন্ট। এখানে সে অফিসের সবার সামনে জিয়াকে বিয়ের জন্য প্রপোজাল করে আর বলে, তুমি কি সব সময়ের জন্য আমার লাইফের একটা অংশ হয়ে থাকবে? জিয়াও তো তাকে অনেক ভালোবাসতো, সে সাথে সাথেই রাজি হয়ে যায়। এর পরের সিনে আমরা তাদের দুজনকে জিয়ার গ্রামে দেখতে পাই। এখানে তারা দুজন দুজনকে পেয়ে অনেক খুশি ছিল। আর তাদের এই সুন্দর হ্যাপি মোমেন্টের মধ্য দিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।